গল্পে শুরু হয় মেলিড হানাকে দেখিয়ে, যে একজন চকলেটিয়ার এবং খুবই খুশি মনে চকলেট বানাচ্ছিল। বানিয়ে সে ভোরবেলা লাসওভার নামের শপের সামনে একটি বাক্সে চকলেটের ব্যাগ রেখে বেল বাজিয়ে পুরনো ব্যাগটি নিয়ে দ্রুত চলে যায়। এখান থেকেই বোঝা যায় হানা ওই শপের একটি অজানা চকলেটিয়ার, যে নিজের পরিচয় গোপন রাখতে চায়। শুধু এখানকার হেড শেফ মিস্টার কাঞ্জিই তাকে চেনেন। হানার বানানো পিওর চকলেট মিস্টার কাঞ্জি লাসওভারের সবচেয়ে জনপ্রিয় চকলেট সেট সম্পূর্ণ করে, যা মানুষ খুব পছন্দ করে। তাই হানা যখন রিভিউ পড়ে খুব খুশি হয়, কারণ তার চকলেট মানুষ খুব ভালোবাসছিল। এদিকে আমাদের মেল লিডের এন্ট্রি, তার নাম সোসুকে, যে ফুতাগো গ্রুপের সিইও। তাদের কোম্পানি জাপানের সবচেয়ে বড় চকলেট মেকিং কোম্পানি। কিন্তু সম্প্রতি সেলস অনেক কমে গেছে। তাই সোসুকে বোর্ড মেম্বারদের সামনে নতুন আইডিয়া উপস্থাপন করছিল। কিন্তু তার বাবা মিস্টার ফুজিওয়ারা, যিনি প্রেসিডেন্ট, তার আইডিয়ায় রাজি ছিলেন না। ঠিক তখনই একটি কলম পড়ে যায়। সোসুকে সেটা তুলতে গেলে তার হাত একজন অ্যাসিস্ট্যান্টের হাতে স্পর্শ করে। সঙ্গে সঙ্গে তার শরীরে অদ্ভুত প্রতিক্রিয়া শুরু হয়। সে প্যানিক করতে থাকে, হার্টবিট বেড়ে যায়। তাই কিছু না বলে দ্রুত মিটিং রুম থেকে বের হয়ে ওয়াশরুমে যায় এবং হাতগুলো খুব জোরে জোরে ধোয়া শুরু করে। এরপর আমাদের দেখানো হয় তার শৈশবের একটি স্মৃতি, যেখানে সে হাসপাতালে একটি মেয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিল। কিন্তু সে কে ছিল আর কি ঘটেছিল, যার কারণে সোসুকে এমন অবস্থার শিকার, তা আমরা পরে জানতে পারব। এরপর আসে সোসুকের কাজিন, যে এই কোম্পানির একজন ডিরেক্টর। সে সোসুকের কন্ডিশনের কথা জানে এবং এতদিন ধরে সোসুকের এই সমস্যা গোপন রাখতে সাহায্য করেছে। হানা মিস্টার কাঞ্জিকে ডিনারে আমন্ত্রণ জানায়। মিস্টার কাঞ্জি হানাকে খুবই যত্ন করতেন। হানা খুব কমই বাইরে যায়, মানুষের সঙ্গে মেশে না। তাই তিনি বলেন, এভাবে চললে তুমি খুব একা হয়ে যাবে। বাইরে যাও, মানুষের সাথে মেলামেশা করো। হানা বলে, তা হবে না আঙ্কেল, যতদিন আমার এই সুন্দর রান্নাঘর আছে যেখানে ইচ্ছেমতো চকলেট বানাতে পারি, ততদিন আমি ঠিকই আছি। মিস্টার কাঞ্জি তাকে ডক্টর আরিন নামের এক সাইকোলজিস্টের লেখা একটি বই দেয় এবং বলেন কাউন্সেলিং করে দেখতে। বইটিতে অনেক বিষয় আছে যা তার অবস্থার জন্য সহায়ক হবে। বিশেষ করে তার ছোটবেলা থেকে থাকা স্কোপোফোবিয়া, চোখের দিকে তাকাতে ভয়, ধীরে ধীরে ঠিক হতে পারে। এরপর আমরা 15 বছর আগের একটি ফ্ল্যাশব্যাক দেখি, যখন হানা সাহস করে একটি আন্তর্জাতিক চকলেট কম্পিটিশনে অংশ নিয়েছিল। জাজরা যখন তার চকলেট টেস্ট করছিল, তার সাথে কথা বলছিল, তখন সবাই তার দিকে তাকাতে শুরু করে। এতে হানার ভয় আরও বেড়ে যায়। তাই সে দৌড়ে বাইরে বেরিয়ে আসে এবং সিঁড়িতে বসে খুব আতঙ্কিত হয়ে পড়ে। তখন শেফ কাঞ্জি আসে, তাকে শান্ত করে এবং বলে তার বানানো চকলেটগুলো সবচেয়ে ইউনিক এবং সেরা স্বাদের। এরপর তিনিই তাকে লাসওভারে কাজ করার অফার দেন। সেই থেকেই হানা তার সাথে কাজ করছে, লাসওভারের অ্যানোনিমাস চকলেটিয়ার হিসেবে। 2 দিনের মধ্যে হানার জন্মদিন আসছে, আর সেদিনই ভ্যালেন্টাইন্স ডে। তাই মিস্টার কাঞ্জি তাকে হিরোর সাথে ডেটে যেতে বলেন। হিরো ছিল হানার ক্রাশ, যে তার অ্যাপার্টমেন্টের কাছেই থাকে এবং বার ব্রাশ নামের একটি বারের মালিক। কিন্তু হানা কখনো কথা বলার সাহস পায়নি। মিস্টার কাঞ্জি তার জন্মদিনে CLLO রেস্টুরেন্টে আসতে বলে এবং এরপর বারব্রাশে গিয়ে হিরোকেও ডেটে যেতে বলে। হিরো আর হানার দেখা হয় নাটকীয়ভাবে। একদিন বারব্রাশের কাছে হানা একটি দুর্ঘটনা থেকে বেঁচে যায় এবং সে সেই মানুষটার ক্যান্ডো স্যুটে লেখা নাম দেখে, হিরো। এরপর সে ক্যান্ডো ক্লাসে ভর্তি হয় এবং বহুবার তার সাথে প্র্যাকটিসও করে। তবে কখনো মুখ দেখায়নি, কারণ সে কারো চোখের দিকে তাকাতে পারে না। এভাবেই হিরো তার ক্রাশ হয়ে ওঠে। এদিকে সোসুকে তার সাইকোলজিস্ট ডক্টর আরিনের কাছে আসে। তিনি বলেন সোসুকে সম্ভবত OCD আছে, কারণ এই সমস্যা তার দৈনন্দিন জীবনে বাধা দিচ্ছে, এমনকি সে কারো হাতও স্পর্শ করতে পারে না। তারা কলেজ ফ্রেন্ড হওয়ায় সোসুকে বলে, লিখে দাও, আমি পুরোপুরি ঠিক আছি। ডক্টর আরিন বলেন, থেরাপিতে অংশ না নিলে আমি তা লিখে দিতে পারবো না। থেরাপি গ্রুপে আরও অনেক মানুষ ছিল, যারা নিজেদের সমস্যা শেয়ার করছিল, কিন্তু তাদের নাম কেউ জানে না। সোসুকে অবশ্য এসব বোকামি মনে করছিল। এভাবে হানার জন্মদিন এলো। বহুদিন পর সে কোনো পাবলিক জায়গায় যাচ্ছিল। ড্রেস পরে রেস্টুরেন্টে এলেও মানুষ দেখে সে খুব প্যানিক করতে থাকে। টেবিলে বসে মিস্টার কাঞ্জির অপেক্ষা করছিল, কিন্তু ওয়েটার তার দিকে আসতে দেখেই সে বাইরে চলে আসে। ঠিক তার চলে যাওয়ার পরই হিরো সেখানে এসে টেবিলে বসে। হানা মিস্টার কাঞ্জিকে ফোন করে জিজ্ঞেস করে তিনি কোথায়। তিনি বলেন, এটা তোমার জন্য সারপ্রাইজ, তোমার ডেট এসে গেছে, সে খুব শিগগিরই তোমাকে কল করবে। হানা ভেতরে তাকিয়ে হিরোকে দেখে ভয় পেয়ে যায়, বলে, আমি পারবো না আঙ্কেল, দয়া করে তাকে না করে দিন। তিনি বলেন, ডেটে চোখে চোখ রাখার দরকার নেই, শুধু গিয়ে বসো, বাকি সব তুমি নিজেই ঠিক করে নেবে। কিন্তু হানা সাহস করতে পারে না। সে দেখে তার ড্রেস ও ওয়েটারদের ড্রেস একই রকম, তাই মুখ ঢেকে সেখান থেকে বেরিয়ে আসে। কিন্তু সে নিজের কোট ভিতরে ফেলে আসে। কোট আনতে না গিয়ে সে সরাসরি লাসওভারে চলে যায়। কিচেনে গিয়ে দেখে কেক বানানো আছে। সে মিস্টার কাঞ্জিকে ডাকতে থাকে, কিন্তু সাইডে তাকিয়ে দেখে তিনি পড়ে আছেন, অচেতন। হানা তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকে, কিন্তু তাকে বাঁচানো যায় না। হার্ট অ্যাটাকে তিনি মারা যান।
এতে হানা ভীষণ ভেঙে পড়ে, কারণ তার সবচেয়ে কাছের মানুষ ছিলেন মিস্টার কাঞ্জি। এদিকে শোসুকের বাবা তাকে ডাকেন এবং একটি কাজ দেন, লাসোভার অধিগ্রহণ করার, কারণ ব্র্যান্ড ভ্যালু খুব বেশি, বিশেষ করে তাদের রেনবো পেট চকলেট সেট। তারা আগেই মিস্টার কাঞ্জিকে চিনতেন এবং তার স্ত্রী এখন আর্থিক সমস্যায় আছেন। তাই আর্থিক সাহায্যের বদলে ফুতাগো গ্রুপকে 1.25% শেয়ার দিয়ে লাসোভারের 51% স্টেক বিক্রি করে দেন। ফলে শোসুকে এখন লাসোভারের ম্যানেজিং ডিরেক্টর হয়ে যায়। তারপর বাবা তাকে লাসোভারের সমস্ত রেসিপি সম্পর্কে জানার দায়িত্ব দেন। সবকিছু চূড়ান্ত হয়ে যায়। ফুতাগো গ্রুপ লাসোভার অধিগ্রহণ করে। এদিকে হানা এখনও খুবই দুঃখে থাকে। সে মিস্টার কাঞ্জির কথাগুলো মনে করে যখন তিনি বলেছিলেন যে তাকে কাউন্সেলিং করানো উচিত। তাই সে তাদের দেওয়া বই থেকে সাইকোলজিস্ট ডক্টর অ্যারিনকে নিজের কন্ডিশনের ব্যাপারে ইমেল পাঠায়। সে জানায় যে এখন সে এমন জীবন আর কাটাতে চায় না, তাই সে কাউন্সেলিংয়ের জন্য আবেদন করে। এরপর আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় মিস্টার কাঞ্জি এবং হানার। 15 বছর আগে ওই আন্তর্জাতিক প্রতিযোগিতায় হানার সঙ্গে দেখা করার পরই হানার মা মারা যান। তখন হানা একদম একা হয়ে যায়, কারণ তার পরিবারের কেউ বেঁচে থাকেনি। তখন মিস্টার কাঞ্জি তাকে স্থায়ী চকলেটিয়ার হিসেবে চুক্তি দেওয়ার প্রস্তাব দেন, কারণ তিনি হানার চকলেট তৈরির দক্ষতার ওপর ভরসা করেছিলেন। সেই সময় থেকে মিস্টার কাঞ্জি হানার জন্য পরিবার হয়ে যান, কিন্তু এখন তার চলে যাওয়ার পর হানা আবার একা হয়ে গেছে। তবে এবার সে এমন জীবন কাটাতে চায় না। পরের দিন সোসুকে লাসোভারে আসে। সে নিজের পরিচয় দেয় এবং দ্রুত কাজ শুরু করার কথা বলে। একই সঙ্গে হানাকেও ইমেল পাঠায়, কারণ অ্যানোনিমাস চকলেটিয়ারের জন্য রেকর্ডে শুধু ইমেল ঠিকানা ছিল। ইমেলে সে লিখেছিল যে সে ফেস টু ফেস চুক্তি নিয়ে কথা বলার জন্য তাকে ডেকেছে। হানা লাসোভারে যেতে রওনা হয়, কিন্তু সেখানে সোসুকে সবাইকে জানায় যে আমি অ্যানোনিমাস চকলেটিয়ারকে ডেকেছি, তাদের রেসিপি নিয়ে আমরা চুক্তি বাতিল করব, কারণ ফুতাগো গ্রুপ অজানা মানুষের সঙ্গে কাজ করতে পারবে না। তবে একজন সিনিয়র চকলেটিয়ার, যাকে সবাই এখানে মামা বলে ডাকে, সোসুকের কাছে গিয়ে বলে আমরা সেই অ্যানোনিমাস চকলেটিয়ারের চুক্তি বাতিল করা উচিত না, কারণ তিনি মিস্টার কাঞ্জির খুব কাছের মানুষ। সোসুকে বলে এটা আমাদের কোম্পানির নিয়মের বিরুদ্ধে, তাই চুক্তি বাতিল করতেই হবে। হানা মুখ সামান্য ঢাকা রেখে লাসোভারে পৌঁছায়। বাইরে স্টাফ ওয়ান্টেড নোটিশও লাগানো ছিল। হানা অনেক সাহস জগিয়ে ভিতরে প্রবেশ করে। তখন সামনে থেকে মামা এবং অন্যান্য কর্মীরা আসছিলেন। মামা চাকরি ছেড়ে দিয়েছিলেন, আর বাকি সবাই তাকে আটকানোর চেষ্টা করছে। হানাকে দেখে প্রথমে তারা তাকে কাস্টমার মনে করে। হানা স্নিগ্ধভাবে বলার চেষ্টা করছিল, আমি অনেক দিন ধরে এখানে। এতটুকু বলতেই হিরোকে দেখতে সামনে থেকে সোসুকের কাজিন বলে, আপনি কি এখানে চাকরির জন্য আবেদন করতে এসেছেন? হানা নার্ভাস এবং উল্টো চাপের মধ্যে হ্যাঁ বলে দেয়। তখন তাকাশি তাকে ভিতরে ডাকে। হানা নিচে তাকিয়ে ভিতরে প্রবেশ করে। সোসুকে তার কাজের অভিজ্ঞতা সম্পর্কে জানতে চায়। হানা বলে, আমি আগে কখনো এই কাজ করিনি। সে তাকে জানাতে চেয়েছিল যে সে অ্যানোনিমাস চকলেটিয়ার। কিন্তু একদিকে সোসুকে প্রশ্ন করছে, আর অন্যদিকে তার নার্ভাসনেসের কারণে সে তার দিকে তাকাতে পারছে না। সোসুকে জিজ্ঞেস করে, তাহলে চাকরির জন্য কেন আবেদন করেছিলে? হানা বলে, কারণ আমি এখানে 10,000-এরও বেশি চকলেট খেয়েছি, যা খেয়ে আমার মন শান্তি পেয়েছে। আমার জীবনের সব সুখ এই চকলেটের কারণে। সোসুকে তাকে হায়ার করে ফেলে। হানা বিস্মিত হয়ে যায়। তারপর তাকাশি বাইরে এসে কাজটি ব্যাখ্যা করে। ঠিক তখন হঠাৎ সমস্ত স্টাফ সামনে চলে আসে এবং সবাই হানার দিকে তাকায়। হানা খুব প্যানিক হয়ে যায় এবং নার্ভাস হয়ে সোসুকের কেবিনে যায় চুক্তি বাতিল করার জন্য। নার্ভাসনেসের কারণে হানা সোসুকের দিকে এগোয়, ফলে সোসুকে হালকা চমকে টেবিলে আঘাত পেয়ে পড়ে যায়। হানা তাড়াহুড়ো করে তার হাত ধরতে গিয়ে তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু দুজনেই পড়ে যায়। তখন হানা নিজেই লক্ষ্য করে যে সে সোসুকের সঙ্গে শারীরিক সংস্পর্শে এসেছে। তখন তার মা শৈশবে বলেছিলেন, তোমার জীবনে এমন একজন অবশ্যই আসবে যার চোখের দিকে তুমি তাকাতে পারবে। বুঝে যাবে সে তোমার সোলমেট, অথবা সে তোমার জীবন নষ্ট করার জন্য আসা ব্যাড গাই। কিন্তু সোসুকের জন্য হানার হাত স্পর্শ করার পরও তার কন্ডিশন ট্রিগার হয়নি, যা সোসুককেও অবাক করে। সে হানার মুখে স্পর্শ করতে চাইছিল, কিন্তু হানা তার আঙুল ধরে বলে, ব্যাড গাই। এরপর হানা বাড়ি গিয়ে ক্যান্ডো মাস্ক পরে অনলাইন কাউন্সেলিংয়ে অংশ নেয়। সে ডক্টর আরিনকে তার ক্রাশের কথা জানায়। সেই মিটিংয়ের পর সে একটু বেশি খুশি থাকে, তবে এখনও সরাসরি তার চোখে তাকাতে পারে না। এখন পর্যন্ত শুধু তার মা ছিল, যার চোখের দিকে সে তাকাতে পারত, আর সম্প্রতি আরেকজন মানুষ এসেছে। ডক্টর আরিন বলেন, এটা খুবই ভালো। আরও মানুষ আসবে, যাদের সঙ্গে তুমি চোখের যোগাযোগ করতে পারবে। আশা করি সে তোমার সোলমেট হবে। হানা বলে, এমন কিছু নেই, সে আমার টাইপের না, আমার মনে হয় সে ব্যাড গাই। এদিকে সোসুকে ডক্টর আরিনের কাছে আসে এবং জানায়, একটি মেয়ের স্পর্শেও কিছু হয়নি। ডক্টর আরিন বলে, হয়তো তোমার সোলমেট মিলে গেছে। সোসুকে বলে, সে আমার টাইপের নয়। ডক্টর আরিন হাসি দিয়ে বলে, চল, তাকে মিরাকল টাচ বলে রাখি। এদিকে সোসুকে তার কেভিনের সাহায্যে হানাকে পর্যবেক্ষণ করছিল এবং বোঝার চেষ্টা করছিল কেন তার স্পর্শে কিছু হলো না। তখন একজন কাস্টমার হানাকে রেনবো পেট চকলেট সেক সম্পর্কে প্রশ্ন করছে। কিন্তু সেলস কিছু সময়ের জন্য বন্ধ ছিল,
কারণ অ্যানোনিমাস চকলেটিয়ারের পিওর ক্যান্ডি চকলেট নেই। কাস্টমার বারবার হানাকে প্রশ্ন করছে। হানা খুব নার্ভাস হয়ে পড়ে এবং অন্য কাস্টমারের সাথে ধাক্কা খায়। কিছু প্লেট ও বাটল ভেঙে যায়। তাই সে সবাইকে বলল, সরি সরি। এর কারণে চিফ চকলেটিয়ার তাকে সামান্য ঝাড়ি দেন। এরপর হানা সোসুকের ইমেইলের উত্তর দেয়। বলছে ব্যক্তিগত কারণে সে অ্যানোনিমাসই থাকতে চায় এবং যেমন এখন পর্যন্ত পিওর ক্যান্ডি সরবরাহ করে এসেছে তেমনই চালিয়ে যেতে চায়। সোসুকে উত্তর দেয়, যতক্ষণ আমরা জানানব না কে এই চকলেট বানাচ্ছে আমরা বিক্রয় চালিয়ে যেতে পারব না। ঠিক তখন তারা বাইরে মিস্টার কুমা নামের একজন সরবরাহকারীকে চিৎকার করতে শুনে, যিনি মামাকে ফিরিয়ে আনতে খুব রাগে ছিলেন। তিনি বলেন, যতক্ষণ তারা মামাকে ফিরিয়ে না আনবে আমি চকলেট সরবরাহ বন্ধ রাখব। সোসুকে বলে, আমি নিজেই তাদের সঙ্গে কথা বলবো। সে মিস্টার কুমা সম্পর্কে সবকিছু জানে। তারপর হানা তাকে দেখায়, যিনি একজন পুরনো কাস্টমারকে ইউজুর বিশেষত্ব ব্যাখ্যা করছেন। সোসুকে তাকে সঙ্গে নিয়ে মিস্টার কুমার কাছে যেতে বলে। কারণ মিস্টার কুমার এবং হানা উভয়ই কোরিয়ান, তাই হয়তো ভালোভাবে বোঝাতে পারবে। সোসুকে ড্রাইভের জন্য সে তার বন্ধুকে ডেকে আনে। সে কেউ নয়, বরং হিরো। হিরোকে দেখে হানা খুব খুশি হয়। সোসুকে বলে, এত দুঃখের মধ্যে যাচ্ছিলে, হিরো আসতেই মুখে এত খুশি। হিরো হানাকে আঘাসীয় বলে শুভেচ্ছা জানায়। হানা আরও খুশি হয়। সোসুকে বলে, আমরা হাই স্কুল থেকে বন্ধু। হিরো সব কিছুতে ভালো, পিয়ানো, ক্যান্ডো সব কিছুতে। আজও মাঝে মাঝে ক্যান্ডো ক্লাসে যায়। হানা তার কথাগুলো উচ্ছ্বাসের সঙ্গে শুনছে। মাঝে তারা কিছু খেতে থামল। হিরো হানার জন্য কিছু ড্রিঙ্কস আনে। হানা তার দিকে চোখ তুলতে পারে না, শুধু লাজুক হয়ে যায়। হানা মিউজিক শুনছিল। হিরো জিজ্ঞেস করে, তোমার কোনো ধরনের মিউজিক পছন্দ? হানা বলে, জাজ, কারণ তুমি বাজাও। হিরো বলে, লাস ওভারের কাছে আমার একটি জাজ বার আছে। লাউজ ওভারের টিম অনেক সময় আমার বারে আসে। হানা সব জানত, তবে বলল, ওহো, এমন কথা। ঠিক তখনই শোসুকে আসে আর তারা সবাই মিস্টার কুমার গ্রামের দিকে চলে যায়। শোসুকে কথা বলছিল আর জোস শুনহানা তাকে কোরিয়ান ভাষায় গালি দিচ্ছিল। হঠাৎ করে গাড়ির এক চাকা পাঞ্চার হয়ে যায় কারণ রাস্তা কাঁচা। তাই বাইরে পা রাখতেই শোসুকের পায়ে কাদা লাগে। সে তার পায়ে প্লাস্টিক বাঁধতে শুরু করে। সাহায্য করতে হানাকে ডেকে আনে কারণ তার এক হাত আহত। হানা তাকে আবার সাগাজি বলে সম্বোধন করে। তারপর দুজনে মিস্টার কুমার বাড়ির দিকে যায়। পথে হঠাৎ একটি বড় ব্যাঙ দেখে শোসুকে ভয় পায়। এর চাপে হানা পাশের খালের মধ্যে পড়ে যায়। শোসুকে একটি কাঠ দিয়ে তাকে তুলতে চেষ্টা করে কিন্তু হাত ছিটকে যায়। ঠিক তখন হিরো এসে হানার হাত ধরে। তারপর তারা এগিয়ে যেতে থাকে আর হিরো বলে, আমি গাড়ি ঠিক করে আসি। তারা পৌঁছে যায় কিন্তু মিস্টার কুমা এখনও আসেননি। তাই তার স্ত্রী তাদের অপেক্ষা করার জন্য একটি রুম দেয়। কিছুক্ষণের মধ্যে হিরো সেখানে আসে। শোসুকে হট স্প্রিংস দেখতে যায়। হিরো বাইরে বসেছিল, কিছুক্ষণের মধ্যে হানা যোগ দেয়। তারা মিস্টার কাঞ্জির বিষয়ে অনেক কিছু আলোচনা করে। হিরো বলে কিভাবে সে তার জন্য একটি ডেট সেট আপ করেছিল কিন্তু সেই মেয়েটি আসেনি। হানা তাকে বলতে চেয়েছিল যে সেই ডেট ছিল তারই, এবং ডেট থেকে পালানোর জন্য সরি বলতে চেয়েছিল, তার অনুভূতিও প্রকাশ করতে চেয়েছিল। ঠিক তখনই একটি কল আসে যেখানে একটি মেয়ে তার ড্রিঙ্কস নিয়ে খারাপ মন্তব্য করছে। হিরো সেই নম্বরকে ডোন্ট পিক আপ নামে সেভ করেছিল। কিন্তু সব শুনে হিরো কল ওই মেয়ে আরিন, যিনি তার বারে অনেক বেশি ড্রিঙ্ক করেছিল। সেখানে একজন স্টাফ আরিনের ফোন থেকে বলে, আপনার ফ্রেন্ড অনেক বেশি ড্রিঙ্ক করেছে। পিছন থেকে আরিন বলছিল, হিরোকে ডাকো না। কিন্তু হিরো তার স্টাফকে বলে সে আসছে এবং খেয়াল রাখবে। হিরো একটি ট্যাক্সি ডাকেন এবং বার ব্রাশের দিকে চলে যান। হানা ও শোসুকে মিস্টার কুমার আসার অপেক্ষা করতে থাকে। হানা বসেই ঘুমিয়ে যায়। এদিকে শোসুকে তার নিজের হাত দেখে। তারপর সে নিজের হাতের ছায়া দিয়ে হানার মাথায় হালকা হাত দেয়। পরে কাছে এসে তাকে স্পর্শ করতে যায় কিন্তু হানা হঠাৎ মাথা ঘুরিয়ে দেয়। শোসুকে ভয়ে পিছলে চলে যায়। ঠিক তখন মিস্টার কুমা এসে পৌঁছান। তারা দুজনকে ডিনারের জন্য আমন্ত্রণ জানান। মিস্টার কুমা তাদের কাছে ক্ষমা প্রার্থনা করেন ইউজুর জন্য আবেদন না করার কারণে, কারণ সে মামার কাছে গিয়েছিল। মামা সব সত্যি জানিয়েছিলেন। তিনি নিজেই চাকরি ছেড়ে দিয়েছেন কারণ তার স্বাস্থ্য সমস্যা ছিল। শোসুকে তার সব মেডিকেল বিল কভার করছে, ভালো চিকিৎসক দিয়ে চিকিৎসা করাচ্ছে, এমনকি ভালো রিটায়ারমেন্ট অ্যামাউন্টও দিয়েছে। মিস্টার কুমা শোসুকে ধন্যবাদ জানান। ঠিক তখন কিছু তেলের ফোঁটা শোসুকের শার্টে পড়ে। সে অস্বস্তি অনুভব করে এবং রেস্টরুম চলে যায়। হানাকে ফোন করে অতিরিক্ত শার্টটি আনার জন্য বলে, যা সে সবসময় ব্যাগে রাখে। তবে হানা যে শার্ট আনে সেটি আগে থেকেই ব্যবহৃত ছিল। শোসুকে অন্য শার্ট আনার নির্দেশ দেয়। হানা পাশের কাপড় থেকে অন্যটি দেয়। শোসুক তা পরে বাইরে আসে কারণ মিস্টার কুমা অনেকক্ষণ ধরে বসে আছেন এবং এখনও ডিলের ব্যাপার করা বাকি। তারা ডিল শেষ করে। মিস্টার কুমা হট স্প্রিংসও বাথ প্রস্তুত করেন। হানা শোসুকে জিজ্ঞেস করে, তুমি কেন সবাইকে মামার ব্যাপারে বললে না? অনেক গুজব ছড়াচ্ছিল। শোসুকে বলে, মামা আমাকে প্রমিস করেছিলেন কাউকে তার স্বাস্থ্য সম্পর্কে জানাবো না। তিনি চাইছিলেন না বাকি সবাই অসুবিধায় পড়ুক। হানা বলে, কেন এমন প্রশ্ন করলাম জানি না, তবে তুমি তার সিক্রেট রাখলে। মনে হয় মামারও ভালো লাগবে এ শুনে। সবারই কিছু না কিছু সিক্রেট থাকে।
সসুকে বোঝে এবং অ্যানোনিমাস চকলেটিয়ারকে ইমেল পাঠায় ক্ষমা চেয়ে, কারণ সে বুঝতে পেরেছে তার ব্যক্তিগত কোনো কারণ আছে অ্যানোনিমাস থাকার। তাই সে তাকে আগামীকাল সকাল থেকে কাজ চালিয়ে যাওয়ার জন্য বলে এবং চকলেটের অর্ডার দেয়। হানা ইমেল পেয়ে অবাক হয়, কারণ আগামীকাল সকালেই এত চকলেট বানাতে হবে। সে বলে, আমাকে এখন বাড়ি যেতে হবে। তারপর উভয়ই মিস্টার কুমা থেকে ইউজু নিয়ে বাড়ির দিকে চলে যায়। সসুকে জানায়, তোমরা কাল থেকে রেনবো প্লেট বিক্রি শুরু করতে পারবে। এজন্য সে অ্যানোনিমাস চকলেটিয়ারের অর্ডার দ্বিগুণ করে দিয়েছে। হানা অবাক হয়, কারণ তাকে সারা রাত জেগে চকলেট বানাতে হবে, কিন্তু সে খুশি, কারণ চকলেট বানানোতেই তার সবচেয়ে বেশি আনন্দ হয়। সসুকে হানাকে জিজ্ঞেস করে, আমি দেখেছি তুমি কারো সাথে চোখ মিলাতে পারো না। হানা বলে, হয়তো এটা আমার সিক্রেট। সসুকে জিজ্ঞেস করে, কিন্তু তুমি তো আমার সঙ্গে করতে পারো। হানা বলল, হয়তো তুমি এক সাগাজি, মানে খারাপ মানুষ। হানা বাড়ি থেকে কিছুটা দূরে নেমে যায়। ঠিক তখন সসুকে তাকে থামিয়ে দাঁড়িয়ে বলে, আমরা কি হাত মেলাতে পারি? আজ তুমি পুরো দিন আমার সাহায্য করেছ, এজন্য আমি ধন্যবাদ বলতে চাই। হানা ওকে বলে হাত বাড়ায়। সসুকে নার্ভাস হয়ে হাত বাড়িয়ে হ্যান্ডশেক করে অনেকক্ষণ হাত ধরে রাখে, যা তাকে স্মরণ করিয়ে দেয় শৈশবে হাসপাতালে যে মুহূর্তে সে কাউকে শেষবার স্পর্শ করেছিল। এত বছর পর আবার কারো হাত ধরতে পেরে সে আবেগাপ্লুত হয়। তার চোখে অশ্রু আসে। হানা তা লক্ষ্য করে জিজ্ঞেস করে, তুমি কি কাঁদছ? সসুকে হাত পিছনে নিয়ে মুখ ঘুরিয়ে দেয়, বলে, না, তুমি খুব শক্তভাবে আমার হাত চেপে ধরলে। হানা তার সামনে এসে চোখের দিকে তাকায়, বলে, আমি কখনো কারো চোখে এত দুঃখ দেখিনি। সসুকে বলে, ও কিছু না। হানা বিদায় বলে চলে যায়, মনে মনে ভাবে, হয়তো এতটাও খারাপ নয়। হানা সারা রাত চকলেট প্রস্তুতিতে ব্যস্ত থাকে এবং সকাল পর্যন্ত সব অর্ডার শেষ করে লাসোভার পৌঁছে চকলেট সরবরাহ করে ঘরে ফিরে আসে। এদিকে আরিনের চোখ খুলে হিরোর অ্যাপার্টমেন্টে, কারণ হিরোর অ্যাপার্টমেন্ট ঠিক পাশেই। আরিন উঠে বলে, তুমি কিছুই করনি। এত সুন্দর মেয়েটি তোমার বিছানায় ঘুমাচ্ছিল। তুমি নিজেকে কিভাবে আটকালে? হিরো বলে, তুমি তো বলেছিলে আমাদের মধ্যে আর কখনো এমন হবে না। এ থেকে বোঝা যায় তাদের একটি পুরনো ইতিহাস আছে। পরের দিন রেনবো প্লেটের বিক্রি শুরু হয়। তবে 7 ধরনের চকলেটের মধ্যে ওয়াসাবি ফ্লেভারের চকলেটের খুব নেতিবাচক রিভিউ আসছিল এবং বিক্রিও কম হচ্ছিল। এই বিষয়ে তাকাশি সসুকে জানাচ্ছিল। এজন্য তারা ভাবছে ওয়াসাবি চকলেটের বিক্রি বন্ধ করতে। তখন হানা মিস্টার কাঞ্জির কথা মনে করে, যখন তিনি বলেছিলেন ওয়াস তৈরি করার অনুপ্রেরণার বিষয়ে। হানা জানত মিস্টার কাঞ্জি চাইতেন ধীরে ধীরে হলেও এই চকলেট সব জায়গায় পৌঁছাক, সবাই পছন্দ করুক। ঠিক সেই রকম তিনি চাইতেন হানাও যেন বাইরে যায়, নতুন মানুষের সঙ্গে পরিচিত হয়, তারা হানাকে পছন্দ করে আর হানাও তাদেরকে অ্যাকসেপ্ট করে। সেই বিষয়ে সন্ধ্যায় সসুকে তার সব স্টাফ সদস্যদের সঙ্গে আলোচনা করে যে হানাকে কাজ চালিয়ে যেতে দেওয়া উচিত কিনা, নাকি মিস্টার কাঞ্জির রেসিপিতে কিছু পরিবর্তন করা উচিত এটিকে আরও আকর্ষণীয় করার জন্য। তবে হেড শেফ মেনে নেন না, তিনি মিস্টার কাঞ্জির রেসিপি পরিবর্তন করতে চান না। হানাও কিছু বলতে চাচ্ছিল, কিন্তু বলতে পারেনি। তাই সসুকে বলে, সম্ভবত তাদের ওয়াসাবির বিক্রি বন্ধ করতে হবে। হানা রাতে বাড়ি এসে ডক্টর আরিনের সঙ্গে কথা বলে, আজ আমি সবাইকে সামনে কিছু বলতে চেয়েছিলাম কিন্তু পারিনি। আরিন বলে, তুমি উন্নতি করছো কারণ তুমি চেষ্টা করেছ। সবাইকে সামনে মুখ উঁচু করে বসতে পারছ, চোখে চোখ রাখতে কষ্ট হয়নি। চালিয়ে যাও, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। হানা শুনে খুব খুশি হয়। আরিন বলে, এই ছোট ছোট উন্নতিগুলোর জন্য নিজের জন্য বড় পুরস্কার দাও। এতে তোমার আরও উন্নতি করার ইচ্ছে হবে। এদিকে সসুকে অ্যানোনিমাস চকলেটিয়ারের সঙ্গে সব চকলেট নিয়ে পরামর্শ করে। হানা যা আজ সবাইকে বলতে চেয়েছিল তা সে ইমেলে লিখে পাঠায়, যে সব চকলেট শুধু একটু আলাদা স্টাইলে তৈরি করতে হবে। উপকরণ একই থাকবে, শুধু তাদের পরিমাণ পরিবর্তন করতে হবে। হানা সব নতুন ফ্লেভার চকলেট বানায় এবং পরের দিন সকালে লাসোভারে পৌঁছে দেয়, যাতে সসুকে, হেড শেফ এবং অন্যান্য চকলেটিয়াররা পরীক্ষা করতে পারে। সবাই এটি খুব পছন্দ করে এবং টেস্টও অনেক উন্নত হয়েছে। হেড শেফ বলে, অ্যানোনিমাস চকলেটিয়ার জিনিয়াস। হানা শুনে খুব খুশি হয়। সবাই মিলে ঠিক করে যে সব ফ্লেভার চকলেট অ্যানোনিমাস চকলেটিয়ারের দেওয়া রেসিপি অনুসারে তৈরি হবে। সন্ধ্যায় সবাই কাজ শেষ করে বারব্রাশ বারে যাওয়ার সিদ্ধান্ত নেয়। হানাকেও আসতে বলে। হানা প্রথমে মানা করে, কিন্তু সবাই ডাকার পর সে চলে আসে। নিজের মন শান্ত রাখে। কিন্তু ভিতরে হিরোকে পিয়ানো বাজাতে দেখে হানা অনেক লজ্জা পায়। কিছু মানুষ স্টেজে উঠে গান গায়। এরপর সবাই হানাকে গান গাইতে বলে। হানা বলে, আমি পারব না। ঠিক তখন হিরো বলে, যদি তুমি চাও আমি তোমার জন্য পিয়ানো বাজাতে পারি। তুমি যা গাইতে পারো তাই গাও। হানা একটু সাহস পেয়ে স্টেজে ওঠে এবং একটি সুন্দর জাপানি গান গায়। সবাই তার জন্য চিয়ার করে, হাততালি দেয়।
শোসুকে সেখানে এসে উপস্থিত হয়। হানা সাহস পেয়ে জানান দেয় যে সে হলেন অ্যানোনিমাস চকলেটিয়ার, কিন্তু যখন সে বলার সময় তাদের দিকে তাকায়, সবাই তাকায়। হানা খুবই প্যানিক হয়ে যায়। তার হৃদস্পন্দন দ্রুত হয়, সে পেরে ওঠে না। সোসুকে লক্ষ্য করে বলে, আমার দিকে তাকাও। হানাও সবাই পিছনে তাকায়। সোসুকে বলে, কাউকে গাইতে বলার জন্য এভাবে বলা উচিত নয়। পরে সে স্টেজে এসে হানাকে চলে যেতে বলে। হানা এতটাই প্যানিক হয়ে যায় যে বার ব্রাশ থেকে বেরিয়ে যায়। সোসুকে ঘোষণা করে, আজ সবকিছু আমার তরফ থেকে। তারপর হানাকে চেক করতে বাইরে যায়। বৃষ্টি হচ্ছিল, সে ছাতা নিয়ে হানার পিছনে আসে। হানা বলে, আমাকে একা থাকতে দাও, তুমি আমার পিছনে কেন এসেছ? সোসুকে তাকে থামিয়ে জিজ্ঞেস করে, তুমি কি কাঁদছ? হানা বলে, আমি শুধু ভিজেছি। সোসুকে বলে, তুমি আই কন্ট্যাক্ট করতে ভয় পাও তাই না? কিন্তু আমার সঙ্গে করতে পারো, ঠিক যেমন আমি তোমাকে স্পর্শ করতে পারি। অন্য কারো স্পর্শ সহ্য করতে পারি না, কিন্তু তোমার স্পর্শে কোনো সমস্যা হয় না। এটি বলে সে হানাকে ছাতা দেয় এবং নিজে ভিজে চলে যায়। মাঝপথে ফিরে আসে, ছাতা নিয়ে বলে, দুঃখিত, আমি এই বৃষ্টি সহ্য করতে পারছি না। তারপর ছাতা নিয়ে লাসোভারের দিকে চলে যায়, সেখানে কাপড় পরিবর্তন করে। বাইরে হানা দাঁড়িয়ে থাকে। হানা বলে, আমি চেক করতে এসেছি যেন তোমার কিছু না হয়। সোসুকে তাকে তোয়ালে দেয়। তারপর দুজনে বসে থাকে। হানা তার সমস্যা বলল, মায়ের মৃত্যুর পরে কিভাবে তার অবস্থা আরও খারাপ হয়েছিল। এখন সে এমনভাবে থাকতে চায় না, তাই সাহস করে স্টেজে উঠেছিল, তবে বিশেষ কোনো উন্নতি হয়নি। সে বলে, আমার বেশি কিছু দরকার নেই, শুধু সাহস, যেন আমি যাকে পছন্দ করি তার চোখে তাকিয়ে বলতে পারি। সোসুকে জিজ্ঞেস করে, কেউ কি আছে যাকে তুমি পছন্দ করো? হানা বলে, হ্যাঁ আছে, আশা করি আমি তাকে আমার অনুভূতি বলতে পারি। আমরা একে অপরের চোখে তাকিয়ে হাসি, কান্না সবকিছু শেয়ার করতে পারব। সোসুকে বলে, আমি বুঝতে পারি, আমি অনেক কিছু মিস করেছি, বন্ধুদের সাথে খেলা, ঝগড়া, হাই ফাইভ। মাঝে মাঝে আমি সত্যিই অন্য কারো সঙ্গে হ্যান্ডশেক করতে চেয়েছিলাম, কিন্তু সবাই আমাকে জার্মোফোবিক আর পাগল মনে করত। কিন্তু আমি কাউকে ময়লা মনে করি না, বরং আমি নিজেই ময়লা। এরপর ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে সোসুকে তার বড় ভাইকে চকলেট দিচ্ছিল, হাত ধরেছিল, পরে তার বড় ভাই মারা যায়। এই ট্রমার কারণে সোসুকে নিজের স্পর্শকে অভিশাপ মনে হয়েছে, নিজের ভাইয়ের মৃত্যুর জন্য নিজেকে দোষী মনে করে। হানা জিজ্ঞেস করে, তুমি কি মনে করো আমরা একে অপরের জন্য সমস্যা হই না? সোসুকে বলে, জানি না, হয়তো আমরা একে অপরের জন্য তৈরি। হানা বলে, এর কোনো সম্ভাবনাই নেই। সোসুকে বলে, হ্যাঁ, আমি সেটিও মানি। হানা বলে, তাহলে চেষ্টা করি। আমরা যদি একে অপরকে সাহায্য করতে পারি, যেন রিহ্যাব প্রোগ্রামের মতো একে অপরকে স্পর্শ করা ও আই কন্ট্যাক্টের প্র্যাকটিস করতে পারি। তুমি কি চেষ্টা করতে চাও? সোসুকে বলে, হ্যাঁ, তবে যদি তোমার প্রতি আমার ভালোবাসা হয়ে যায়? হানা হেসে বলে, কোনো গ্যারান্টি নেই, শুধু প্র্যাকটিস, আমি প্রস্তুত। সোসুকে বলে, আমি এখনই প্রস্তুত, আমার তোমার প্রতি ভালোবাসা হওয়ার প্রশ্ন নেই। দুজন প্র্যাকটিস শুরু করে, হালকা হ্যান্ডশেক ও আই কন্ট্যাক্ট। কিছুক্ষণের মধ্যে তারা একটু ডিস্ট্র্যাক্ট হয়। হানা বলে, ঠিক আছে, এটি শুধু প্র্যাকটিস, আমরা পারি। তারা নার্ভাস হয়ে একে অপরকে আলিঙ্গন করে। সোসুকে আবেগাপ্লুত হয়ে যায়, কারণ শেষবার সে তার বড় ভাইকে আলিঙ্গন করেছিল। হানা তার পিঠে হাত ছাপড়ায়। হানা তার মায়ের সঙ্গে সময় কাটানো স্মৃতি মনে করে। দুজন একে অপরের চোখে তাকিয়ে খুশি বোধ করে। সোসুকে বলে, চল একসাথে ঠিক হই। হানা হ্যাঁ বলে। তাদের খুশির সময় সোসুকের বাবা মিস্টার ফুজিওয়ারা তাকাশিকে বলে, লাস ওভার বন্ধ করার পরিকল্পনা একটু দ্রুত কার্যকর করতে হবে, কারণ সোসুকে লাস ওভারের ব্যাপারে খুব যত্নশীল। তবে মূল পরিকল্পনা অনুসরণ করতে হবে, লাস ওভারের সব রেসিপি ঠিক করা। এরপর লাস ওভার বন্ধ করার পরিকল্পনা ছিল। পরের দিন সোসুকে গ্রুপ থেরাপিতে থাকে, যেখানে আরও কিছু মানুষ যোগ দিয়েছে। তাদের মধ্যে একজন মহিলা যিনি সম্প্রতি তার স্বামীকে হারিয়েছেন, যিনি গল্পে গুরুত্বপূর্ণ চরিত্র। হানা হিরোর কল পায়, সে বলে, তোমার কোড আমার কাছে রয়ে গেছে, নেয়ার হলে রেস্টুরেন্ট আসো। হানা উত্তেজনায় হ্যাঁ বলে, কিন্তু হিরোকে দেখার চিন্তায় অদ্ভুত ও নার্ভাস বোধ করে। ঠিক তখনই সোসুকে কল করে এবং প্র্যাকটিসের জন্য ডাকে, একই রেস্টুরেন্টে। হানা খুব খুশি হয় এবং হ্যাঁ বলে, কারণ সে এখানেই আগামীকাল হিরোর সঙ্গে মিলিত হবে, তাই আগেই কিছু প্র্যাকটিস হয়ে যাবে। তারা দুজন পৌঁছে যায়। হানাকে পাবলিকের মধ্যে থাকা খুবই অস্বস্তিকর লাগছিল। এই বিষয়ে সোসুকে বলে, তাহলে তুমি আমাকে তোমার সেই ফেভারিট পার্সন ধরো, যাকে তুমি পছন্দ করো। কল্পনা করো তুমি তার সাথে বসে আছো। হানা শেষ পর্যন্ত শুধু তার চোখের দিকে ফোকাস করে, কিন্তু তার স্থানে হিরোকে কল্পনা করে। এখন যতটা ভালোবাসা নিয়ে সে তাকে দেখছিল, সোসুকে নার্ভাস হয়ে যায়, এমনকি সে ঘামতে শুরু করে। তাই সে রেস্টুরেন্টে গিয়ে শার্ট বদল করে ফিরে আসে। কিন্তু বারবার তার সাথে এমনটা ঘটছিল, ফলে তাকে ২-৩ বার শার্ট বদল করতে হয়। হঠাৎ একজন ব্যক্তি সোসুসুকের কাঁধে হাত রাখে, এতে সোসুকে কিছুটা প্যানিক হয়ে যায়। পরে জানা যায় এখানে তার বাবা একজন বিজনেস পার্টনারের সঙ্গে মিটিং করছেন। তিনি সোসুকের সঙ্গে হ্যান্ডশেক করার জন্য হাত বাড়ান।
এতক্ষণে শোসুকে অনেক অস্বস্তি বোধ হচ্ছিল। হানা লক্ষ্য করে এসে তার সঙ্গে হ্যান্ডশেক করে। নিজেকে শোসুকের অ্যাসিস্ট্যান্ট হিসেবে পরিচয় দিয়ে তারা দুজন গাড়িতে বসে বার্গার খায়। শোসুকে হানাকে ধন্যবাদ জানায় তার সাহায্যের জন্য। হানা বলে, যদি আমি এমনই থাকি তবে কে আমার সঙ্গে ডেটে যেতে চাইবে জানি না। শোসুকে বলে, যে তোমাকে সত্যিই পছন্দ করবে সে এইসব বিষয় নিয়ে মাথা ঘামাবে না। হানা বলে, সে আছে, কিন্তু যদি সে খুব কিউট হয়, হ্যান্ডসম এবং ভালো গন্ধ আসে তবে আমি আরও নার্ভাস হয়ে যাব। শোসুকে বলে, তুমি কি বোঝাতে চাচ্ছ? মানে আমি কি কিউট নই, হ্যান্ডসম নই, আর আমি কি খারাপ গন্ধ বয়ে বেড়াই? হানা সরাসরি বলে, হ্যাঁ এমনটাই ধরো। তারা দুজনই হেসে উঠে। তখন হানা লক্ষ্য করে শোসুকের ঠোঁটের পাশে একটি ছোট ফুড পার্টিকেল আছে। সে হাতে তুলে তা সরানোর চেষ্টা করে, যার ফলে আবারও শোসুকের হার্টবিট দ্রুত হয়। তাই সে দ্রুত গাড়ি থেকে বেরিয়ে যায়, কারণ এই অনুভূতি তার জন্য কিছুটা ভিন্ন। পরে সে এটি ডক্টর আরিনকে জানায়। আরিন বলে, মনে হচ্ছে তুমি তার প্রতি ভালোবাসা অনুভব করো। শোসুকে বলে, এরকম কিছু নেই। আরিন বলে, তাহলে তুমি কেন আমার দিকে তাকিয়ে এই কথা বলছো না? মানে কিছু তো আছে, হয়তো তুমি তাকে পছন্দ করতে শুরু করেছ। শোসুকের কোনো উত্তর ছিল না। সে লাসোভারে আসে, সেখানে তাকাশি জানায় যে লাসোরের একটি বিজনেস পার্টনার আজই তাকে দেখা করার জন্য ডেকেছে। না গেলে তাদের ডিল বাতিল হয়ে যাবে। এটি একটি লিকার ব্র্যান্ড, গ্যাব্রিয়েল ব্লসম, যা এখানে কিছু বিশেষ চকলেট তৈরিতে ব্যবহার হয়। শোসুকে স্থানীয় স্টাফদের থেকে গ্যাব্রিয়েল ব্লসমের মালিক সম্পর্কে জানতে চায়। তারা বলে, ডিল সাইন করার আগে মালিকরা একটি প্রশ্ন করে, যেমন কোনো টেস্টের মতো। সঠিক উত্তর দিলে ডিল সম্পন্ন হয়। সবকিছু জানার পর সে হানাকে মেসেজ করে সঙ্গে যেতে বলে, কিন্তু হানা অস্বীকার করে কারণ তার কিছু ব্যক্তিগত কাজ আছে এবং সে হিরোর সাথে দেখা হবে বলে খুব উত্তেজিত। হানা সেলোতে পৌঁছায়, হিরো সেখানে বসে আছে দেখে সে বাইরে গিয়ে লুকিয়ে থাকে। তখন এই রাস্তায় শোসুকেও আসে গ্যাব্রিয়েল ব্লসমে যাওয়ার জন্য। সে হানাকে যেতে বলে, কিন্তু হানা বলে সে পারবে না। তখন তাদের কথা বলার চক্করে রাস্তায় অনেক জ্যাম হয়ে যায়। হানা শোসুককে দোষারোপ করতে থাকে, বলে, তোমার কারণে এরকম হলে, আর আমার ক্রাশের সঙ্গে আমার দ্বিতীয় ডেট নষ্ট হয়ে গেছে। পরে সে ডক্টর আরিনকে কল করে তার পরিবর্তে ডেটে যেতে বলে। সে বলে সে শুধু আরিনকেই ট্রাস্ট করতে পারে। তাই আরিন ডেটে যেতে রাজি হয় আর তাকে চেহারা দেখানোর জন্য ধন্যবাদ জানায়। হিরোর কল আসে, কিন্তু হানা তা ধরতে পারে না। কিছুক্ষণ পরে তারা দুজন গ্যাব্রিয়েল ব্লসমে পৌঁছে। সেখানে তাদের মালিকের মেয়ে স্বাগত জানায় এবং জানায় তার মা ৩ বছর আগে মারা গিয়েছিলেন। মৃত্যুর তথ্য ৩ বছর পরে জানানো হয়, যাতে সমস্ত বিজনেস পার্টনার বুঝতে পারে লিকারের টেস্ট বা অ্যারোমা পরিবর্তিত হয়েছে কিনা। তবে নতুন অ্যারোমা খুব ভালো হয়েছে। হানা লক্ষ্য করে এবং মালিককে ধন্যবাদ জানায়। হানা গার্ডেনে দাঁড়িয়ে থাকাকালীন শোসুক আসে এবং হানার মাথার উপরে থাকা ফুলের পাপড়ি সরায়। মালিক এসে জিজ্ঞেস করেন কোন ফুল। শোসুক বলে, চেরি ব্লসমের মতো লাগছে কিন্তু জানি না। মালিক বলে, চেরি ব্লসম নয়, আবার চেষ্টা করো। শোসুক হানাকে দেখে জিজ্ঞেস করে, হানা তাকে ধীরে বলে, এটি অ্যাপ্রিকট। মালিক এটি শুনে তার ছোটবেলার একটি স্মৃতি মনে করে, যখন মিস্টার কাঞ্জি প্রথম এখানে চকলেট অর্ডার দিতে এসেছিলেন। তখন তার মা একই প্রশ্ন করেছিলেন। মালিক ধীরে মিস্টার কাঞ্জিকে সাহায্য করেছিলেন। পরে মিস্টার কাঞ্জি প্রথম চকলেট উপহার দেন। এই চকলেটের জন্য আজও স্মৃতি থাকে। হানা সঠিক উত্তর দেয়, তারা টেস্টে পাশ করে এবং ডিল চালু থাকে। ফিরে আসার পথে শোসুক হানাকে ধন্যবাদ জানায়। হানা বলে, তোমার কারণে আমার লাভ লাইফের ব্যান্ড বেজে গেছে। শোসুক বলে, তোমার অনুভূতি প্রকাশ করার ক্ষমতা খুব বিশেষ। শুধু চোখের দিকে তাকাও এবং অনুভূতি স্বীকার করো। এদিকে ডাক্তার আরিন হানার কথা মতো আসে, কিন্তু হিরোকে দেখে সে আর দেখা করতে যেতে পারে না। পরবর্তী দৃশ্যে শোসুক তার থেরাপিতে যায়, যেখানে সবাই তাদের প্রেমের অনুভূতি শেয়ার করছে। শোসুকের পালা আসে, তার মন শুধু হানার কথাই ভাবছে। সে বলে না যে সে কখনো অনুভব করেছে। চলে যাওয়ার সময় সে একটি মহিলাকে চকলেট দেয়, যাতে সে তার নাতি নাতনিদের সঙ্গে শেয়ার করতে পারে আর ভালো সময় কাটাতে পারে। হানা রাতে বার ব্রাশে তাকিয়ে থাকে, কারণ শোসুকের কথা মনে করে ঘুমাতে পারছে না। তাই সে সিদ্ধান্ত নেয় সকালে সাহস করে হিরোকে তার অনুভূতি জানাবে। সে সকালে ক্যান্ডো ক্লাসে পৌঁছে। প্র্যাকটিসের পরে হানা সাহস করে হিরোকে বলে, আমার তোমাকে কিছু বলার আছে। কিন্তু সে খুব নার্ভাস, মুখে মাস্ক, চোখ খুলতে পারছে না। ধীরে ধীরে সে কাছে এসে বলে, আমি অনেক দিন ধরে তোমাকে পছন্দ করি। কিন্তু হিরো শুনে তার শট রেখে পালায়। হানা সকড এবং অস্বস্তিতে পড়ে। পরে জানা যায় হিরো ইউনিফর্মে শোসুক ছিল। শোসুক বুঝতে পারে হানার ক্রাশ আসলেই হিরো। পরে হানা সেই শটটি নিয়ে চলে আসে, কিন্তু সে খুবই অস্বস্তিতে পড়ে, এখন হিরোর সামনে কিভাবে যাবে। তখনই এখানে অন্য স্টাফরা আসে এবং হানাকে আজ সন্ধ্যায় বার ব্রাশে যাওয়ার জন্য ইনভাইট করে। কিন্তু হানা অজুহাত দেখিয়ে অস্বীকার করে। দেখে যে রেনবো প্যাটের অরেঞ্জের ট্রাই করছে এবং বলছে এর স্বাদ একটু বদলেছে। তারা শেষবার ২০ বছর আগে ছোটবেলায় এই চকলেট খেয়েছিল, যার স্বাদ ভিন্ন ছিল, এবং এখন বিশেষ কারণে তারা সেই চকলেট চাইছিল। যেভাবে তারা ২০ বছর আগে চকলেট টেস্ট করত ঠিক সেইভাবে। তাই সে হানাকে জিজ্ঞেস করে, আপনারা কি এটা করতে পারেন?
এদিকে মিস্টার ফুজিওয়ারা অনেক স্বাস্থ্য সমস্যা নিয়ে ভুগছিলেন, তাই ডাক্তার তাকে অনেক পরীক্ষা করানোর জন্য বলেছিলেন। সে বিষয়ে সে সোসুককে কিছু জানায়নি, কিন্তু তাকাশি জানিয়ে দেয়, তবে তাকে চিন্তা না করতে বলে। বাইরে তার কিছু বিশ্বাসযোগ্য বোর্ড মেম্বার আসে, যারা তাকাশিকে বলে, মনে হয় আমাদের মিস্টার ফুজিওয়ারার উত্তরাধিকারী বাছাই করতে হবে। তাদের মধ্যে একজন বলে, দরকার নেই, তাকাশিই তো আছে। সে তো মিস্টার ফুজিওয়ারার যমজ ভাইয়ের ছেলে এবং আজ পর্যন্ত মিস্টার ফুজিওয়ারার যত্ন নিয়েছে, তাই তাকাশি তার পরবর্তী উত্তরাধিকারী হবে। এদিকে সেই মেয়ে, যার নাম রিকো, একটি ইনভেস্টমেন্ট ফার্মের সিইও, সে তার বড় বোনের শেষ মুহূর্তে তার ছোটবেলার সুখের স্মৃতি পুনরায় জীবিত করতে চায় এই অরেঞ্জেসের মাধ্যমে। কারণ ছোটবেলায় তার দিদি সবসময় তার জন্য চকলেট আনত, খেয়ে দুই বোন খুবই খুশি। তাই সে সেই মুহূর্ত আবার জিয়ে উঠতে চায় তার বোনকে সেই চকলেট দিয়ে। তবে সেই রেসিপি অনেক পুরনো ছিল, তাই তাদের কাছে ছিল না। কিন্তু ২০ থেকে ৩০ বছর আগে চকলেটিয়ার্স যারা কাজ করত, তাদের ডিটেল এখনও সংরক্ষিত ছিল। তার মধ্যে একজন বয়স্ক মহিলা, মিস এগুসা, এখনও বেঁচে আছেন। সোসুক তাদের সাথে যোগাযোগ করে পরিস্থিতি সম্পর্কে জানায় এবং অনুরোধ করে যদি তারা আসতে পারেন। মিস এগুসা তার সাথে সাথেই মেনে নিয়ে সন্ধ্যার দিকে লাসোভারে পৌঁছেন। তিনি সব উপাদান চেক করেন। কিছু জিনিস পরিবর্তন করা হয়েছিল, যা তিনি পুনরায় অর্ডার করেন এবং সবাইকে কাজ শুরু করতে বলেন। এমনকি হানাকেও প্রথমবার সবার সঙ্গে চকলেট বানানোর জন্য বলেন। হানা এত খুশি হয় যে তার মুখে হাসি লেগেই থাকে। এটি দেখে সবাই তার জন্য আনন্দিত হয়। হানা নিজেও খুশি ছিল, কারণ আজ তাকে প্রথমবার সবার সঙ্গে চকলেট বানাতে বলা হয়। চকলেটগুলো প্রস্তুত হয়ে যায়। মিস রিকুকে ডাকা হয় এই অরেঞ্জের টেস্ট করার জন্য, যেখানে সোসুকো টেস্ট করে। কারণ ছোটবেলায় সে এবং তার বড় ভাইও এই চকলেট পছন্দ করত এবং পুরনো স্বাদ মনে আছে। কিন্তু এই চকলেটগুলোও পুরনো স্বাদের সাথে মিলে না। তাই সবাই মিস রিকুর কাছে ক্ষমা চায়, কারণ তারা চকলেট তৈরি করতে ব্যর্থ হয়েছে। হানা এবং সোসুক মিস এগুসাকে তাদের বাড়িতে পৌঁছে দেন। সোসুক তাদের ধন্যবাদ জানায় এত কিছু করার জন্য। মিস এগুসা বলেন, ২০ বছর পর চকলেট তৈরি করে আবার খুব ভালো লাগল। তারপর বলেন, মনে পড়ছে মিস্টার ফুজিওয়ারা একবার তার ছেলে নিয়ে এসেছিলেন, তখন তুমি ছিলে তার প্রিয় শিশু, যার জন্য সে বিশেষ লাসোভার থেকে অরেঞ্জেস আনার ব্যবস্থা করতেন। লাসোভার এখন তোমাদের মতো ভালো মানুষ দ্বারা পরিচালিত হচ্ছে। এটা শুনে ভালো লাগল। বাইরে এসে হানা বলে, তাহলে তুমি তাদের চেনো? সোসুক বলে, না, যাকে সে মনে করছে সে আমার বড় ভাই ছিলেন, যার স্বাস্থ্য খুব খারাপ ছিল। সে কিছুই খেত না, শুধুমাত্র এই অরেঞ্জ ছাড়া। তাই আমার বাবা তাদের জন্য বিশেষ অরেঞ্জ আনতেন। যখন আমি চাইতাম, তারা আমার উপর রেগে যেত। কিন্তু একদিন আমার ভাই আমাকে তার সব প্রিয় চকলেট দিল, যা সে পরে খেত। সেই চকলেট সত্যিই খুব সুস্বাদু ছিল। হানা বলে, তাহলে তুমি মিস রিকোর জন্য এত কিছু করেছ, কারণ তুমি তার অনুভূতি বুঝেছ। সোসুক বলে, আমার ক্ষেত্রে যা করেছিলাম তা স্বার্থপর ছিল, কারণ আমি আমার ভাইয়ের প্রিয় জিনিসটি নিয়েছিলাম। হানা বলে, কাউকে চকলেট দেওয়া মানে তাকে ছোট্ট সুখ দেওয়া। তারা তা খেয়ে খুশি হয় এবং যারা চকলেট দেয় তারা খুশি হয়ে আনন্দিত হয়। তাই আমি নিশ্চিত তোমার ভাইও খুব খুশি হয়েছিল। চকলেট দিয়ে তোমার মুখের আনন্দ দেখে তারও ভালো লেগেছিল। মিস এগুসা তাদের ডাকে এবং বলেন, আমাদের মনে পড়ল তারা শিশুদের জন্য বিশেষ অরেঞ্জেস তৈরি করেছিলেন, যা আসলে সোসুকের পিতাই সুপারিশ করেছিলেন। সেই রেসিপি মডিফাই করা হয়েছিল, তাই তিনি মডিফাইড রেসিপি জানিয়ে দেন, যা সোসুক হেডশেফকে ফোন করে জানায় এবং সবাই অরেঞ্জেস বানাতে শুরু করে। তারা ট্রেনে ফিরছিল। সোসুক তার সিটে বসে হানাকে বলে, কাল ক্যান্ডো ক্লাসে যে কাউকে কনফেস করেছিলে সেটা আমি ছিলাম। কিন্তু আমি জানি তুমি হিরোকে পছন্দ করো। তবে সেখানে তার ইউনিফর্মে আমি কিভাবে এলাম তা বড় বড় লম্বা কাহিনী। আমি শুধু এটা স্পষ্ট করতে চেয়েছিলাম, আর তুমি কনফেস করতে ব্যর্থ হওনি, কারণ হিরো অনেক ভালো ছেলে। হানা কোনো প্রতিক্রিয়া দেয়নি। তখন সে জানতে পারে হানা তো ঘুমিয়ে গিয়েছিল এবং ইয়ারবাড পড়েছিল। সোসুক বলে, আমি তো তোমাকে বলেছি, কিন্তু তুমি শোনোনি। এতে আমার কোনো দোষ নেই। একটি ইয়ারবাড নিচে পড়ে যায়, যা সে নিজের কানে দেয় এবং হানার ফোনের স্ক্রিন অন করে গান দেখার জন্য। গান দেখতে গিয়ে হানার মাথা তার কাঁধে পড়ে এবং সে ওইভাবে বসে থাকে। এটি তার ভালো লাগে, কারণ সে এখন হানাকে পছন্দ করতে শুরু করেছে। চকলেটগুলো প্রস্তুত হয়ে যায়। এরপর তারা দুজন মিস রিকুর সঙ্গে হাসপাতাল ভিজিটে যায়। এই চকলেট এত বছর পর খেয়ে তারা দুজনই অত্যন্ত আবেগপ্রবণ এবং আনন্দিত হয়। এছাড়া সোসুক তার বাবার জন্য চকলেটের একটি বাক্স বাড়িতে রেখে দেয়। তারপর সে তার থেরাপিতে যায়। আজ সে খুব খুশি ছিল। সবার সঙ্গে ভালোভাবে কথা বলে। এত পরিবর্তন দেখে আরিন বলে, মনে হচ্ছে সেই মিরাকল টাচের প্রভাব তোমার ওপর খুব ভালোভাবে হচ্ছে। তোমাকে অনেক খুশি দেখাচ্ছে। তোমার কি মনে হচ্ছে তুমি তার প্রতি ভালোবাসা ফিল করো? সোসুক বলে, আমি বলেছি সে অন্য কাউকে পছন্দ করে। তারপর তারা দুজন একসাথে ডিনার করতে যায়।
সোসুক তাকে বার ব্রাশে নিয়ে আসে। সেখানে তাকে নামিয়ে সে কিছুটা দূরে গাড়ি পার্ক করতে যায়। বার ব্রাশের বাইরে সে কিছুটা অস্বস্তি বোধ করছিল, যেন হিরোকে আবার না দেখে। সে চলে যাওয়ার কথা ভাবছিল, তখনই হিরো পিছন থেকে ডাকে। আরিন বলে, এটি শুধু একটি ইনসিডেন্স, আমার এখানে আসার অন্য কোনো মানে নেই। হিরো বলে, তোমার কোর্ট নিয়ে যাও, যাতে আমাদের এরকম ইনসিডেন্সে পড়তে না হয়। তারপর সে তাকে তার রুমে ডেকে কোর্ট নেওয়ার জন্য বলে। আরিন জিজ্ঞেস করে, তুমি কি আমার উপর রেগে আছো? হিরো জিজ্ঞেস করে, কেন মনে হয়? তুমি কিছু ভুল করেছ কি? এবং কেন আমাকে জিজ্ঞেস করছো? তুমি আমাকে পছন্দ করো নাকি ঘৃণা করো? আরিন বলে, আমি কেন তোমাকে ঘৃণা করব? আমি তোমাকে পছন্দ করি, এ কারণেই তোমার এখানে আবার এসেছি। হিরো জিজ্ঞেস করে, তাহলে সমস্যা কি? কেন আমাকে এড়িয়ে যাচ্ছ? আরিন বলে, আমার ব্যক্তিগত কারণ আছে। হিরো কাছে আসে এবং বলে, না বললে তাহলে আমি কিভাবে জানব? আরিন খুব দুঃখিত হয়, তাই হিরো তাকে হাক করে। ততক্ষণে হানা তার শর্ট ফিরিয়ে দিতে তার বাড়ির সামনে পৌঁছে। বাইরে থেকে হিরোকে কাউকে আলিঙ্গন করতে দেখে। তখন শোসুকো এসে হানার চোখ বন্ধ করে নিজের দিকে টেনে নেয় এবং বলে, ওখানে দেখার দরকার নেই, শুধু আমার চোখের দিকে দেখো। কারণ সে চায়নি হানা তার ক্রাশকে কাউকে আলিঙ্গন করতে দেখুক। তখন আরিন তার অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে আসে। আরিন এই দুজনকে একসাথে দেখে চমকে ওঠে। হানা আরিনকে হিরোর বাড়িতে দেখে চমকে যায়। শোসুকো অবাক হয় জানতে পেরে যে আরিনই হানার থেরাপিস্ট। আরিন বলে, এটাই কি মিরাকল টাচ? ঠিক তখন হিরো বাইরে আসে এবং জিজ্ঞেস করে, কি হয়েছে? তখন শোসুকে হানাকে কাছে আনার জন্য বলে, এটাই হানা, এবং এটাই মিরাকল টাচ। যা শুনে হানা চমকে যায় এবং হতবাক হয়। দুজন লাসওভারের দিকে যাচ্ছিল। হানা বলে, মানে আমি যাকে কনফেস করেছিলাম সেটা তুমি ছিলে এবং এখনও আমাকে জানানো হয়নি। আর এখন এইসব কি বলেছ? শোসুক বলে, আমি চাইনি তুমি হিরোর সামনে লজ্জিত হও এবং তোমার হৃদয় ভাঙুক না। হানা বলে, এতে তোমার কি আসে যায়? শোসুক বলে, তুমি আমার এমপ্লয়ি, তাই তোমার চিন্তা করছিলাম। হানা বলে, তুমি শুধু অনেক বড় মিথ্যাবাদী। শোসুক বলে, আমি মিথ্যাবাদী নই। আসলে সত্যি হলো, আমি তোমার প্রতি আগ্রহী। হানা বিস্মিত হয়। শোসুক নির্লিপ্তভাবে বলে, আমি তোমার ভালো থাকার প্রতি আগ্রহী, তাই নিজের যত্ন নাও। আরিন বলে, তার মা ভালোবাসার আসক্ত ছিলেন। কিছুই ঠিক না হলে তিনি নিজের জীবন দেওয়ার চেষ্টা করতেন, প্রেমিকের মনোযোগ পাওয়ার জন্য। আরিন ছোটবেলা থেকে এই পরিস্থিতি অনেকবার দেখেছে এবং তাকে সামলাতে হয়েছে। কিন্তু হাই স্কুলে তিনি নতুন প্রেমিক পেয়েছিলেন, যার কারণে তিনি আরিনকে ছেড়ে চলে যান। তখন থেকে আরিন ঠিক করেছিল যে কোনো পুরুষের জন্য জীবন সে বাঁচবে না এবং সেই প্রেমের জাল জটিলতায় পড়বে না, যা তার জীবনকে ধ্বংস করতে পারে। তাই সে হিরোকে বলে, আমি প্রেমের জন্য উপযুক্ত নই, তোমাকে আমার চেয়ে ভালো মেয়ে মিলবে। হিরো বলে, আর তোমার চেয়ে ভালো কে? দেন জিজ্ঞেস করে, তুমি কি উইকেন্ডে ফ্রি আছো? আরিন বলে, সে কনফারেন্সে নগানো শহরে যাচ্ছে, তাই দেখা হবে না। তাই সে তার কোট চায়। হিরো বলে, আজ রাখো, পরের বার নিয়ে যাও যাতে আবার দেখা যায়। এটি বলে সে চলে যায়। পরের দিন লাসওভারে নতুন চকলেট তৈরি হয়, যার স্বাদের উন্নয়নের জন্য শোসুক সবাইকে একটি ট্রিপে নিয়ে যাবে। সে বলে, নগানো ওয়াইনরিতে ওয়াইন জ্ঞান সবচেয়ে বেশি ছিল হিরোর, তাই সবাই হিরোকেও ডেকে আনার জন্য বলেন। আরিন তখন নগানোয় অবস্থান করছিল, তাই হিরোও সম্মতি দেয়। সকলেই উইকেন্ডে নগানো ওয়াইনরির জন্য বের হয়। হানা একটু অস্বস্তি বোধ করছিল, তবুও সে হিরোর পাশে বেঞ্চে এসে বসে এবং নার্ভাস হয়ে বলে, আমি তোমার কাছে অনেক দিন ধরেই ক্ষমা চাইতে চেয়েছিলাম, কারণ দুবার আমি সেলোতে তোমার সঙ্গে দেখা করতে যাইনি। হিরো বুঝতে পারে মিস্টার ক্যানজি যার সঙ্গে তার ডেট ঠিক করেছিলেন সে হানা। সেই সময় শোসুক তাদের পেছনে ছিল এবং চেষ্টা করছিল তাদের কথাবার্তা শুনতে আর তাদের ডিস্ট্রাক্ট করতে। হানা পেছন ফিরে তাকায়। হিরো বলে, তোমাদের জুটি ভালো দেখাবে। হানা বলে, আমাদের মধ্যে এমন কিছু নেই। আমি আসলে অন্য আরেকজনকে পছন্দ করি, অনেক দিন ধরে, কিন্তু একতরফা ভালোবাসা। হিরো বলে, বুঝতে পারছি, একতরফা ভালোবাসা কেমন হয়, কিন্তু যদি সামনের মানুষ তোমার অনুভূতি না বোঝে তবে হয়তো তাকে ছেড়ে দিতে হবে। হানা বলে, বলতে সহজ কিন্তু করা কঠিন। হানা তার দিকে তাকাচ্ছিল, তখনই শোসুক আবার চিৎকার দেয়। হিরো বলে, শেষে এটা কি করতে চাইছে? দেনে হানাকে বলে, তোমার কোট আমার কাছে আছে, কখনো এসে নিয়ে যে। তারা সবাই ওয়াইনরির ভ্রমণে যাচ্ছিল। শোসুক শুধু হানাকেই দেখছিল। হানা তাকিয়েই ছিল। হিরো লক্ষ্য করে। তারা ওয়াইন টেস্ট করতে আসে। হিরোর কারণে হানার মাথায় চকলেট বানানোর আইডিয়া আসে। ঠিক তখন শোসুক আসে। সব স্টাফ জানায় তারা পরের রাউন্ডের জন্য অন্য ওয়াইনরিতে যাবে। তারা শোসুককে টিস দেয় এবং হানাকে একা রেখে বাসে উঠে যায়, কারণ তারা ভাবছিল তাদের মধ্যে কিছু চলছে, যেহেতু সব সময় দুজনকে একসাথে দেখেছে। হিরো তার বন্ধুকে সাহায্য করতে চেয়েছিল। তারপর আরিনের কনফারেন্স সম্পর্কে পড়তে থাকে এবং সেই হোটেলে পৌঁছে। আরিন জিজ্ঞেস করে, তুমি এখানে কিভাবে? হিরো বলে, এটি কেবল ইনসিডেন্স।
সোসুক হানাকে বলে, একটা জায়গায় আমার সঙ্গে যাবে। তারা একটি লেকে চলে যায়। হানার কাছে জায়গাটা পরিচিত মনে হয়। মনে পড়ে এটি তার ওয়ালপেপারের মতো। সোসুক বলে, তোমার ফোনের ওয়ালপেপার দেখেছি, তাই তোমাকে এখানে নিয়ে এসেছি। হানার মনে হয় স্থানটি খুব সুন্দর। এটি তার বাবার তোলা ছবি, যিনি একজন পর্যটক ছিলেন। খুব কমই বাড়ি আসতেন, তাই হানা তার বাবার সঙ্গে বেশি সময় কাটাতে পারেনি। কিন্তু প্রতি জন্মদিনে তার বাবা বিভিন্ন দেশের চকলেট পাঠাতেন। চকলেট সত্যি এমন কিছু, যদি তুমি যাদের ভালোবাসো তাদের সঙ্গে সুখ ভাগ করতে চাও, তাহলে চকলেটই পারে। তাই আমরা এটাকে সারাং বলি। সোসুক বলে, তাহলে শেষমেশ তুমি চোখ না ফিরিয়ে আমার সঙ্গে যোগাযোগ করতে পারছ? হানা বলে, কিন্তু মনে হচ্ছিল তুমি চোখে চোখ মিলাতে পারছে না। আর এটা সত্যি, কারণ এখন সোসুক চোখে চোখ দিয়ে নার্ভাস হয়ে যায়, কারণ সে পছন্দ করতে শুরু করেছে। সোসুক জিজ্ঞেস করে, তাহলে বলো, কেমন আছো? সব ঠিক আছে? হানা বলে, হ্যাঁ, আমি একদম ঠিক আছি। এবং আমার মতো মেয়ের জন্য একা থাকা কোনো সমস্যা নয়। সোসুক বলে, তোমার মতো বলতে চাচ্ছি যে হানা, আমি জানি সে খুব ভালো এমপ্লয়ি, যার পুরো মন দিয়ে কাজ করে। খুব মিষ্টি, অন্যদের স্বস্তি দেয়, এবং তার সুন্দর হাসি আমার খুব ভালো লাগে। যখন আমি তাকে হাসতে দেখি, আমার মুখেও হাসি চলে আসে। তাই আমি তোমাকে সবসময় দেখতে চাই। কিন্তু কিছুটা ভয়ঙ্কর তো হও। হানা বলে, ঠিক আছে, আমি একটু কম ভয়ঙ্কর হওয়ার চেষ্টা করব। এতক্ষণ ধরে প্র্যাকটিস করার জন্য ধন্যবাদ। সোসুক বলে, হ্যাঁ, এখন প্র্যাকটিসের প্রয়োজন নেই। হানা বলে, ঠিক আছে, এখন মনে হচ্ছে প্র্যাকটিসের প্রয়োজন নেই। এদিকে হিরো এবং আরিন ভালো সময় কাটাচ্ছিল। হঠাৎ হিরো একটি ভেন্ডিং মেশিন দেখে, তাই সে আরিনের জন্য একটি কিউট কিচেন জিতেছে। একটি কাপল হিরোর কাছে তাদের ছবি ক্লিক করতে চায়। তারা হিরো এবং আরিনের ছবি একসাথে ক্লিক করবে। তারা কাছে দাঁড়ায়, কিন্তু ছবি ক্লিক হওয়ার আগে আরিন চলে যায়। হিরো তাকে থামিয়ে জিজ্ঞেস করে, আমি কি কিছু ভুল করেছি? আরিন বলে, না, কিছুই নয়। হিরো বলে, তাহলে তুমি কেন আমাকে এত ঘৃণা করো? আরিন বলে, তুমি জানো তা নয়। আমি শুধু কিউট কাপল হওয়ার অভিনয় করতে চাই না, তাই আমাকে একা ছেড়ে দাও। এটি বলে সে চলে যায়। হিরো অনেক দুঃখী হয়, আর আরিনও দুঃখী হয়, কারণ তার ছোটবেলার ট্রমার কারণে সে নিজে কাউকে ভালোবাসতে পারে না। লাস ওভারে সব স্টাফ অনেক মদ পান করে। হানাও অনেক মদ পান করেছে। সোসুক তার জন্য হ্যাংওভার ড্রিঙ্ক নিয়ে নিয়েছে আগে থেকেই, এবং তাকে তার রুম পর্যন্ত পৌঁছে দেয়। হানা মদ খেয়ে অনেক কিউট কথা বলছে, যা সোসুককে আরও বেশি ভালো লাগে। ঠিক তখন লিফটে অনেক মানুষ আসে, যাতে কেউ ভুলবশত সোসুককে স্পর্শ না করে। এই কারণে মদ খাওয়ার পরও হানা সোসুকের সামনে দাঁড়ায় এবং তাকে কভার করে রাখে। দুজন একে অপরের কাছাকাছি থাকে। সবশেষে সবাই চলে যাওয়ার পর সে হানাকে তার ফ্লোরে পৌঁছে দেয়। পরের সকালে সোসুক সবাইকে একটি সারপ্রাইজ দেয়। তাদের পরিচয় করিয়ে দেয় মামার সঙ্গে, যিনি কাছাকাছি নিজের পরিবারসহ থাকছিলেন, যেখানে তার সেরা চিকিৎসা চলছিল। এটা দেখে সব স্টাফ খুব খুশি হয়। মামা হানাকে চিনতে পারে যে তিনি হচ্ছেন অ্যানোনিমাস চকলেটিয়ার, কারণ এক দুইবার তিনি তাকে স্পষ্টভাবে দেখেছিলেন চকলেট ডেলিভারি করার সময়। মামা হানাকে বলে, শেফ ক্যানজি সবসময় চেয়েছিলেন তুমি বাইরে বের হও। সবার সঙ্গে মিশো, যাতে তোমাকে অ্যানোনিমাস থাকার প্রয়োজন না পড়ে। তাই একটু সাহস দেখিয়ে সবাইকে নিজের কথা বলে ফেলো। সবাই খুব খুশি হবে। সবাই ফিরে আসে। নতুন চকলেটের ফ্লেভারও খুব ভালো হয়ে যায় এবং সবাই অনেক পছন্দ হয়। সেখানে তাকাশি দেখতে পাই যে প্রায় সব রেসিপি নোট করে রেখেছিল। শুধু বাকি ছিল অ্যানোনিমাস চকলেট ইয়ারের পিওর ক্যানজি রেসিপি। তারপর মিস্টার ফজিভারকে সে শেষমেশ বলে যে শীঘ্রই লাসওভার বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হবে। সোসুক তখন বলে, আমাদের এটা করা উচিত নয়, একবার আমার কথা শুনো। কিন্তু তার বাবা তার কিছুই শুনছেন না। এদিকে আরিন হানাকে ইমেল করে জানায় যে সে আর তাকে অনলাইন কনসালটেশন দিতে পারবে না। দেন হানা হিরোর কাছে শর্ট ফেরত দিতে যায়। হিরো খুবই দুঃখিত ছিল। সে মদ খেয়ে পিয়ানো বাজাচ্ছিল। হানা তার সঙ্গে কথা বলতে আসে, কিন্তু হিরো হঠাৎ পড়ে যায়। হানা তাকে ধরে রাখে। সে তার জন্য পানি আনতে যাচ্ছিল, কিন্তু হিরো তার হাত ধরে তাকে যেতে দেয় না, কারণ সে তাকে আরিন ভাবছিল। তাই সে তাকে জড়িয়ে ধরে। হানা তাকে কনসোল করে, যা সোসুক দেখে, কারণ সে আগেই সেখানে এসেছে। কিন্তু তাদের দেখে সে ফিরে যায়। পরের সকালে হানা তার অ্যাপার্টমেন্টে পিওর ক্যানজি বানাচ্ছিল। হঠাৎ তার অ্যাপার্টমেন্টের লাইট চলে যায়, কারণ সে বিল দিতে ভুলে গিয়েছিল। তাই সে লাসওভারে চলে যায়। অন্যরা আসার আগেই পিওর ক্যানজি বানিয়ে ফেলে। চকলেটের ব্যাগগুলো এক্সচেঞ্জ করার জন্য বের হতে যাইতেছিল, তখন সে বাইরে থেকে সোসুককে আসতে দেখে। ব্যাগটি ভিতরে রেখে সে লুকিয়ে যায়, কিন্তু সোসুক তাকে দেখে। সে জিজ্ঞেস করে, তুমি এখানে এত তাড়াতাড়ি কিভাবে এলে? হানা বলে, সাধারণভাবে কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা করছিলাম। হানা তার পিছনের ব্যাগটি দেখছিল। সোসুক ঘুরতে চলছিল, তখন হানা ব্যাগটি নিজের দিকে টেনে নেয়। সোসুক বলে, আমরা তো ঠিক করেছি যে আমাদের প্র্যাকটিসের প্রয়োজন নেই, তাই তোমার কথা ফলো করা আমাদের সবার জন্য ভালো হবে। এটি বলে সে তার অন্য কাজ করতে চলে যায়। হানার একটু খারাপ লাগতে থাকে। সোসুক তার বাবার কাছে যায়, যেখানে সে বোঝায়, আমরা লসওভার বন্ধ করতে পারি না। এটি জাপানের সেরা চকলেট ব্র্যান্ড।
এবং যদি আমরা এই বছরের ওয়ার্ল্ড চকলেটিয়ার্স মাস্টার জিতে নিই, আমাদের কোম্পানি গ্লোবালি জনপ্রিয় হয়ে যাবে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি। তাই বাবা তাকে সুযোগ দেন ওয়ার্ল্ড চকলেটিয়ার্স কম্পিটিশন জেতার জন্য। যদি জিতে, তবে লাসোভার বন্ধ হবে না। শোসুক ঠিক করে যে সে পিওর ক্যান্ডি নিয়ে কম্পিটিশনে যাবে, কারণ এটি লাসোভারের সেরা চকলেট। জোসুন হেডশেফ খুবই বিরক্ত হয়, কারণ মূল পিওর ক্যান্ডি কেবল অ্যানোনিমাস চকলেটিয়ার বানাতে পারে। জোসুনকে হানা জানাতে যাচ্ছিল যে সে অ্যানোনিমাস চকলেটিয়ার। তখন বাকি চকলেটিয়াররা চলে আসে। হেডশেফের জন্য এটি খারাপ মনে হচ্ছে, তাই তারা অ্যানোনিমাস চকলেটিয়ারকে নানাভাবে দোষারোপ করে। এমন পরিস্থিতিতে হানা বলতে চায় না, কিন্তু হেডশেফ এটাকে ইগোতে নেয়নি, কারণ এটি লাসোভারের সমস্যা। তবে সে দুঃখিত ছিল, তাই হানা একটি ভিন্ন উপায়ে তাকে জানায় যে সে অ্যানোনিমাস চকলেট চেনে। সে এখানে শারীরিকভাবে না আসলেও ডিজিটালি পিওর ক্যান্ডির রেসিপি শেখাতে সাহায্য করতে পারে। সে তার অ্যাপার্টমেন্টে মাস্ক পরে একটি ভিডিও রেকর্ড করে এবং পরের দিন ল্যাপটপে ভিডিও কল করার নাটক দেখায়। আসলে ভিডিওতে সে শুধু বসে থাকে এবং হানা পুরো রেসিপি শেখাচ্ছিল। এভাবে তারা পিওর ক্যান্ডি বানায়। হানা তার ল্যাপটপ ভেতরে রাখতে যায়, কিন্তু তাকাশি তার মিথ্যা ধরতে পারে, কারণ ভিডিও কলের সময় হানার ল্যাপটপে কোনো ইন্টারনেট কার্যক্রম হয়নি, এখানকার ওয়াইফাইতে যুক্ত থাকলেও। তখন হেডশেফ বলে, এটা কিভাবে সম্ভব? সে তো লাইভ অ্যানোনিমাস চকলেটিয়ারের সঙ্গে কথা বলছিল। তাকাশি বলে, সে সফল হয়েছে কারণ পিওর ক্যান্ডি অন্য কেউ বানাতে পারে না, কারণ হানা হলো অ্যানোনিমাস চকলেটিয়ার। সবাই চমকে যায়। এদিকে হানা সোসুকের টেবিলে লাসোভার ক্লোজার প্ল্যানের ফাইল দেখে। বাইরে আসার সাথে সাথেই সবাই তাকে জিজ্ঞেস করতে শুরু করে, তুমি কি সত্যি অ্যানোনিমাস চকলেটিয়ার? তুমি কেন আমাদের মিথ্যা বললে? কেন এটা লুকিয়েছিলে? সবাই তার দিকেই তাকাচ্ছে, এই জন্য হানার প্যানিক অ্যাটাক আসে এবং সে দৌড়িয়ে চলে যায়। সোসুক তার পিছনে যায়। শান্ত করার জন্য জিজ্ঞেস করে, তুমি কেন এটা লুকিয়েছিলে? হানা প্যানিকের মধ্যে বলে, আমি বলতে চেয়েছিলাম বহুবার, কিন্তু নানা কারণে বলতে পারিনি। সোসুক জিজ্ঞেস করে, কিন্তু কেন আমার কাছে লুকিয়েছিলে? হানা বলে, তখন আমার বিশ্বাস ছিল না। সোসুক বলে, তুমি কিভাবে এটা করতে পারলে? হানা কাঁদতে কাঁদতে বলে, আমি তোমার উপর বিশ্বাস করেছিলাম, কিন্তু তুমি কি করেছ? তুমি আমাদের সবাইকে ঠকিয়েছ। লাসোভার বন্ধ করার প্ল্যান ছিল তোমার, তাই না? শেফ ক্যান্জির সব রেসিপি সংগ্রহ করতে এসেছে। সোসুক বলে, এটা নয়, আমি শুধু তাদের থামাতে চেয়েছি, যাতে ওয়ার্ল্ড চকলেটিয়ার্সের ফার্স্ট প্রাইজ জিততে পারি, তাই আমি সবার সাহায্য চেয়েছি। কিন্তু হানা খুবই দুঃখিত, তাই সে ট্যাক্সি নিয়ে চলে যায়। সোসুক তাকে অনুসরণ করতে যায়, কিন্তু তাকাশি তাকে থামিয়ে দেয় এবং বলে, এখন আমাদের আর তার প্রয়োজন নেই। সব রেসিপি মিলেছে, আমাদের কাজ শেষ। কিন্তু সোসুক এটা মোটেও চায়নি। হানা সারা রাত কাঁদতে থাকে, কিন্তু পরে সে সোসুকের কথাটি মনে করে যে ওয়ার্ল্ড চকলেটিয়ার মাস্টার্স জিতেই সে মিস্টার ক্যান্ডি লাসোভার বাঁচাতে পারে। সেজন্য সে একটি বাক্স বের করে, যার মধ্যে কিছু ছবি ছিল। কোটা রিপাবলিক নামে একটি স্থানের, যেখানে সেরা কোকোবা বিনস পাওয়া যায়। হানা সেগুলো আনতে বের হয়। এদিকে লাসোভারে সবাই হানাকে ডেকে আনে, কারণ তারা হানার সমস্যাটি বুঝতে পেরেছে। তারা জানে যে আসল পিওর ক্যান্ডি ছাড়া কেউ বানাতে পারে না। তাই হেডশেফ এবং সবাই চায় হানা লাসোভারকে প্রতিনিধিত্ব করে ওয়ার্ল্ড চকলেটিয়ার মাস্টার্সে অংশ নিক। হানা সোসুককে একটি চিঠি দেয়, যা সে যাওয়ার আগে রেখে গিয়েছিল। সেখানে সে তার শর্তাবলী এবং জীবন সম্পর্কে লিখেছিল, কিভাবে সে এখন পর্যন্ত জীবন কাটিয়েছে এবং লাসোভারে এসে তার কত পরিবর্তন এসেছে। সে লাসোভারে প্রথমবার একটি পরিবার পেয়েছে, যেখানে সে যত্ন পেয়েছে। সবার সঙ্গে কাজ করে তাকে অনেক আনন্দ দিয়েছে। সে আগে দুনিয়ার কাছ থেকে নজর চুরি করে জীবন যাপন করছিল। সে ভাবতেও পারেনি কেউ তাকে ভালোবাসবে। কিন্তু এখানে সবাই মিলে তাকে প্রথমবার স্বাগত জানায়। তাই সে এই পরিবারের অংশ হতে চায়, লাসোভারের অন্তর্ভুক্ত হতে চায়। সে এটি কখনো লুকাতে চায়নি, কিন্তু তার শর্তের কারণে বাধ্য হয়েছিল। তবে শেষ পর্যন্ত সে লিখেছিল, হয়তো আমি তোমাদের সঙ্গে আর দেখা করতে পারবো না, কিন্তু তোমাদের সঙ্গে কাটানো মুহূর্ত কখনো ভুলব না। এটি পড়ার সঙ্গে সঙ্গে সোসুকে হানার বাড়িতে পৌঁছে যায়। বাড়ির মালিকের কাছে রুম খোলার জন্য বলে। সে ভাবছিল হানা এই ঘরে এত বছর ধরে একা থাকে। এটি ভেবে সোসুকে খুব খারাপ লাগে। কিন্তু ঠিক তখন সে সেই কোটা রিপাবলিকে একটি কোকোবা শীট ধরেছে, যা থেকে মিস্টার ক্যান্জির একটি ছবি লাসোভারে ঝুলানো ছিল। যেই কোকোবা শীট থেকে সেরা চকলেট তৈরি হয়। একবার সে হানার সঙ্গে এ বিষয়ে কথা বলেছিল, তাই বুঝতে পারে সম্ভবত হানা এখানেই গেছে। এদিকে হিরো আরিনকে তার কোট ফেরত দিয়ে আসে, কারণ সে আর তাকে ডিস্টার্ব করতে চায় না। দেন সোসুকে হিরোর কাছে আসে। সেখানে সে কোটা রিপাবলিকের ছবিসহ প্লেনের টিকিট দিয়ে বলে, হ্যাঁ সে এখানে গেছে, তাই তুমি তাকে নিয়ে আসো। হিরো জিজ্ঞেস করে, আমি কেন? সোসুকে বলে, কয়েকদিন আগে আমি তোমাদের দুজনকে চুম্বন করতে দেখেছিলাম। তখন হিরো পুরো ঘটনা খুলে বলে যে সেই রাতে তারা চুম্বন করেনি। হিরো অচেতন ছিল, হানা তাকে ধরে রেখেছিল এবং হিরো তাকে দেখেই আরিনের নাম বলছিল। অনেকক্ষণ পরে হিরো যখন চেতনা ফিরে পায়, তখন হানা বুঝে যায় হিরো আসলে আরিনকে ভালোবাসে। তবুও হানা হিরোকে জানায় যে তার ওপর বহুদিন ধরে ক্রাশ ছিল।
হিরো জিজ্ঞেস করে, কখন থেকে? হানা বলে, 2 বছর আগে বারব্রাশের বাইরে একটি ট্রাক আমার ওপর আঘাত হানতে চলছিল। তখন তুমি আমাকে বাঁচিয়েছিলে। যদিও আমি তোমার মুখ দেখিনি, কিন্তু তোমার ক্যান্ডি শেটে তোমার নাম লেখা ছিল। হিরো বলে, যদি তোমার ক্রাশ সেই ব্যক্তির ওপর ছিল যে তোমাকে বাঁচিয়েছে, তবে সেটা আমি না। সেটা শোসুকে ছিল, যিনি আমার জন্মদিনের জন্য ক্যান্ডি শেট নিয়ে এসেছিলেন। তোমার চোখ কেবল শোসুকেকেই খুঁজছে, আমি দেখেছি। আর শোসুকে তো তোমাকে পছন্দ করে। এটি এখন তুমি বুঝে গিয়েছ। বর্তমানে ফিরে এসে হিরো শোসুকে বলে, তোমরা দুজনই বোকার মতো। এখন যাও, তাকে ফিরিয়ে আন। শোসুকে সঙ্গে সঙ্গে রওনা হয়। হানা কোটা রিপাবলিকে পৌঁছে যায়। সে বাস থেকে সেই ছবির জায়গায় নামতে যায়, কিন্তু নামার সঙ্গে সঙ্গে একজন চোর তার ব্যাগ ছিনিয়ে পালানোর চেষ্টা করে। কিন্তু আরেকজন ছেলে তাকে ব্যাগ ফেরত দিতে সাহায্য করে। হানা ছবিটি দেখিয়ে সেই স্থানের ব্যাপারে জিজ্ঞেস করে এবং সে তাকে সেই ফার্মে নিয়ে যায়। ওই সময় দেখা যায় শোসুকো এখানে পৌঁছে গেছে। সে একটি গাড়িতে বসে ফার্মের দিকে যাচ্ছে। ড্রাইভার জানায়, ফার্মের এলাকা অনেক বিপজ্জনক। তখনই আমরা দেখি, যে ছেলে হানাকে এখানে এনেছিল সে আসলে একজন দুষ্টু লোক। আরও কিছু ছেলে তার সঙ্গে যোগ দেয় এবং ছুরি দেখিয়ে হানা থেকে টাকা চাইতে শুরু করে। হানা খুবই আতঙ্কিত হয়ে পড়ে। কিন্তু ঘটনার আগেই শোসুক এসে উপস্থিত হয়। সে রড দিয়ে সবাইকে ধাক্কা দেয়, একবার তার পিঠে ছুরি লেগে যায়। সবাইকে শাস্তি দেওয়ার পরে হানা তাকে গলায় জড়িয়ে ধরে। সে খুবই আতঙ্কিত ছিল। শোসুক তাকে শান্ত করে এবং জিজ্ঞেস করে, তুমি এখানে একা কেন আসলে? হানা বলে, লাসাওভারকে জিতাতে আমি এখানে কোকোভা সিড নিতে এসেছি। শোসুক বলে, এটা কারো কাছে বলা উচিত ছিল। হানা তার পিঠে ছুরির চিহ্ন দেখে খুব ভয় পায়। কিছুক্ষণ পর অ্যাম্বুলেন্স আসে, তার সেবা করা হয়। হানা বলে, আমি কতটা আতঙ্কিত ছিলাম এই আঘাত দেখে। শোসুক জিজ্ঞেস করে, এখন কি আমার খেয়াল হচ্ছে? হানা বলে, হ্যাঁ, কেন হবে না? আমার কারণে তোমার আঘাত লেগেছে। শোসুক বলে, কিন্তু তুমি কিভাবে, হ্যাঁ, আমাকে না জানিয়ে অদৃশ্য হয়ে যেতে পারলে? ভবিষ্যতে কখনো আমার চোখের আড়াল থেকে দূরে যাবে না। হানা এবার শক হয় না। সে তার চোখের দিকে তাকিয়ে থাকে। শোসুক নিজে চোখ ঘুরিয়ে নিয়ে বলে, আমার মানে ছিল, হঠাৎ আমার একজন এমপ্লয়ি অদৃশ্য হয়ে গেলে আমি চিন্তিত হবই। হানা বলে, কিন্তু আমি এখন তোমার এমপ্লয়ি নই। শোসুক বলে, কিন্তু তুমি গ্রেটেস্ট অ্যানোনিমাস চকলেটিয়ার। আমি এখানে ব্যবসার জন্য এলাম একটি ক্রিয়েটিভ জিনিয়াসকে রিক্রুট করতে। জাপানের গ্রেটেস্ট চকলেটিয়ার মিস লিহানা, আমি তোমার সাহায্য চাই ওয়ার্ল্ড চকলেটিয়ার মাস্টার জিততে। হানা এটি গ্রহণ করে। তারপর তারা একসাথে খেতে কোথাও থামে। সেখানে তারা ফার্মের মালিকের তথ্য পায় যে এখনও মিস্টার ক্যানজিকে মনে রেখেছেন। কোকোয়া নিয়ে জিজ্ঞেস করলে তারা বলে, মিস্টার ক্যানজি যে কোকোয়া ধরেছিলেন সেটি নষ্ট ছিল, কিন্তু সেই কোকোয়া শিডের ভালো অংশ দিয়ে তিনি লাসোভারের প্রথম সেরা চকলেট বানিয়েছিলেন এবং স্থানীয়দের শেখিয়েছিলেন। তখন থেকেই স্থানীয়রা তাকে মনে রেখেছে। দেন হানা ও শোসুক হাঁটতে থাকে। শোসুক বলে, এটি তো মিরাকেল ছাড়া কম কিছু নয়। যাদের সিড নষ্ট মনে হয়েছিল তাদের থেকে সেরা চকলেট তৈরি হয়েছে। হানা বলে, আমারও অনেক খামতি আছে, কিন্তু আমি এই কম্পিটিশনে অংশ নিতে চাই। শোসুক বলে, যদি তুমি স্বাচ্ছন্দ্যবোধ না করো কোন সমস্যা নেই, যেতে হবে না। হানা বলে, না, আমি এটা আমার জন্য, লাসোভার এবং মিস্টার ক্যানজির জন্য করতে চাই। আমি আর পালাতে চাই না। জানি না স্টেজে ঠিক থাকবো কিনা, আশা করি কোনো মিরাকেল হবে। শোসুক বলে, তুমি জানো মিরাকেল হয়, না হলে মিরাকেল শব্দই থাকতো না। ধরো যদি কোনো মিরাকেল না ঘটে, তুমি আমার ওপর বিশ্বাস রাখতে পারো? তুমি যেখানে দেখবে আমি সেখানে উপস্থিত হব। হানা খুব ভালো লাগা অনুভব করে, বলে, এখন সব তোমার হাতে। হাত বাড়িয়ে হ্যান্ডশেক করে। শোসুক হ্যান্ডশেক করে, কিন্তু তারপর হাত ধরে এগিয়ে চলে। হানা অনেক অবাক হয়। হানা বলে, তুমি বলেছিলে আমাদের প্র্যাকটিসের প্রয়োজন নেই। শোসুক বলে, এখন যা আমরা করছি এটি প্র্যাকটিস নয়, এটি আসল। হানা অনেক খুশি হয়, একই সাথে লজ্জাও পায়। অন্যদিকে দেখা যায়, তাকাশি একটি প্রতিদ্বন্দ্বী কোম্পানির সঙ্গে মিলিত হয়ে ফাতাগো গ্রুপের অনেক ডিরেক্টর ও বোর্ড মেম্বারদের নিজেদের পাশে নিয়েছে এবং ফাতাগো গ্রুপের শেয়ার কিনছে। এটি জানতে পারার সঙ্গে সঙ্গে শোসুকের বাবার শারীরিক সমস্যা হয়। এদিকে হানা বলে, হয়তো আমি ভুল শুনেছি, তুমি সারাং বলেছিলে। শোসুক বলে, হ্যাঁ, তুমি লেছিলে সারাং মানে হল যাদের আমরা ভালোবাসি তাদের জীবনে সুখ আনতে। হানা বলে, কিন্তু আমরা এখন সেই পর্যায়ে নেই এবং আমি পরিবারের কথা বলছিলাম, সম্ভবত ভুল শব্দ ব্যবহার করেছি। শোসুক বারবার সারাং বলে তাকে হাঁপিয়ে তোলে। হানা বলে, এখন থেকে শব্দটি নিষিদ্ধ। তবে শোসুক আবারও সারাং বলে। হানা লজ্জা পায়। তখন হঠাৎ শোসুককে হাসপাতাল থেকে কল আসে। তাই দুজনই জাপানে ফিরে আসে, যেখানে তার বাবা ভর্তি ছিলেন। বোর্ড ডিরেক্টররা জানায়, বেশ কিছুদিন ধরে ফাতাগো গ্রুপের শেয়ার ক্রয় করা হচ্ছিল। তাই তার বাবা চিন্তিত ছিলেন এবং সম্ভবত এজন্য শারীরিক সমস্যা হয়েছে। এখন ধীরে ধীরে তার বাবা সুস্থ হয়ে উঠছেন। শোসুক তার বাবার অনুপস্থিতিতে একটি জরুরি ব্যবস্থাপনা কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়।
কারণ সে এখন কার্যনির্বাহী প্রেসিডেন্ট। ঠিক তখন তাকাশি কিছু শেয়ার হোল্ডারের সঙ্গে এসে সোসুক ও তার বাবাকে তাদের পদ থেকে বরখাস্ত করার প্রস্তাব দেয়। আগামী শেয়ার হোল্ডার্স মিটিংয়ে এটি চূড়ান্ত হবে। এখানে তাকাশির অনেক সমর্থক ছিল, তাই তারা এটিকে মেনে নেয়। সোসুক কিছু করতে যাওয়ার আগে তাকাশি হ্যান্ডশেকের জন্য হাত বাড়ায়, দেখাতে যে ইচ্ছে করলে সে এখনই তাকে বরখাস্ত করতে পারে, তার কন্ডিশনের কথা সবাইকে জানিয়ে। এটি করার কারণ তাকাশি সবসময় সোসুকের ছায়া বানিয়ে রাখা হয়েছিল। তিনি একজন ডিরেক্টর হলেও সোসুক এবং মিস্টার ফজিওয়ারার সহকারী হিসাবে কাজ করছিলেন। মিস্টার ফজিওয়ারা জানতেন হয়তো এর পিছনে তাকাশির হাত আছে, তাই তিনি তাকে বলেন, তুমি এটি সামলাতে পারবে না কারণ তুমি পারবে না। আমার ভাই এবং তোমার বাবার সম্মান রাখো। কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। তাকাশি প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে হাত মিলিয়েছিল। এটি সংবাদ মাধ্যমেও চলে আসে, যা দেখে হানা লাস ওভারে পৌঁছে যায়। সে সাহস করে ভিতরে প্রবেশ করে, কিন্তু সবাই চশমা পরে তাকে স্বাগত জানায়, যাতে হানা অস্বস্তি বোধ না করে। সবাই তাদের স্বাভাবিক কাজ শুরু করে। হানা সোসুকে দেখতে যায় সে ঠিক আছে কিনা, তার বাবা কেমন আছেন এবং শেয়ার হোল্ডার্স মিটিংয়ের ব্যাপারে জিজ্ঞেস করে। সোসুকে বলে, ঠিক আছে, শুধু শেয়ার হোল্ডার্স মিটিংয়ে আমাদের আরও কিছু সমর্থক প্রয়োজন, যাতে আমাদের শেয়ার তাকাশির চেয়ে বেশি হয় এবং সিদ্ধান্ত আমাদের অনুকূলে হয়। হানা বলে, অনেক মানুষ আছে যারা আমাদের সাহায্য করতে চাইবে, তুমি একবার তাদের যোগাযোগ করে দেখো। সোসুকে এক এক করে সকলকে কল করে। মিস্টার কুমার, রিকো, গ্যাব্রিয়েল, ব্লসম, তারা যতটা সম্ভব শেয়ার কিনে। ফলে তার সমর্থনে অনেক শেয়ার হোল্ডার আসে। এই সময় হানা প্রতিযোগিতার প্রস্তুতিতে ব্যস্ত থাকে। হিরো সোসুকের সাহায্যে আসে এবং দুজনে মিলিতভাবে কাজ করে। ফলে তাদের কাছে 40.55% শেয়ার আসে। এখন শুধু মিস্টার ক্যানজির স্ত্রী বাকি ছিলেন, যাদের কাছে 1.25% শেয়ার ছিল, কিন্তু তাদের সঙ্গে যোগাযোগ হচ্ছিল না। তাকাশিও চেষ্টা করছিল। শেয়ার হোল্ডার্স মিটিংয়ের দিনই হানার ওয়ার্ল্ড চকলেট স্টার্স প্রতিযোগিতা ছিল। তাই সোসুকে মিটিংয়ে আসে আর হানা ও বাকি সবাই প্রতিযোগিতায় যায়। হানা বেশ নার্ভাস ছিল, কিন্তু সবাই তাকে উৎসাহ দেয় এবং তার জন্য বিশেষ শেফের ইউনিফর্ম আনে। যখন তার নাম ডাক হয় তখন সে খুব নার্ভাস হয়ে যায়। স্টেজে ওঠে, কিন্তু সামনে দেখতে পারছিল না। তাই সে চোপ নামিয়ে নিজের স্থানে আসে এবং 2 ঘন্টার টাইমার শুরু হয়। এদিকে মিটিংও শুরু হয়। সোসুকে সবাইকে লাস ওভারের চকলেট সম্পর্কে জানায়, যেগুলো অগণিত মানুষের জীবনে আনন্দ এনেছে। তাই সে এই সব বন্ধ করতে চায় না। সে চায় লাস ওভারে টাচ করা প্রতিভাবান মানুষের সঙ্গে মিলে মানুষদের জীবনে আনন্দ নিয়ে আসতে থাকুক। হানাকে উৎসাহ দিতে সবাই সোসুকের মুখে নকল বোর্ডস এনে বসিয়েছিল। এটি দেখিয়ে সবাই বলে, চিন্তা করো না হানা, আমাদের বস তোমাকে দেখছেন, তুমি তাদের দেখো। এটি দেখে হানা খুব খুশি হয় এবং কাজ শুরু করে। তারপর হানা সবাইকে তার চকলেট সম্পর্কে জানায় এবং প্রতিযোগিতাও সে জিতে যায়। সবাই খুব খুশি হয়। হানা ট্রফি তার সব বন্ধুদের জন্য উৎসর্গ করে এবং সোসুকে খুঁজতে শুরু করে। সোসুকে কিছু দূর থেকে তাকে দেখছিল। হানা তাকে দেখার সঙ্গে সঙ্গে তার দিকে দৌড়ায়। এর সঙ্গে একটি ফ্ল্যাশব্যাক এবং হানার পিওভি দেখানো হয়। একবার সে ডাক্তার আরিনের কাছে জিজ্ঞেস করেছিল, আমি কেন শুধু সোসুকের চোখের মধ্যে দেখতে পারি। ডাক্তার আরিন জিজ্ঞেস করেছিলেন, তুমি কেমন অনুভব করো যখন তার চোখের দিকে তাকাও। হানা বলে, প্রথমবার যখন আমি তার সঙ্গে আই কন্ট্যাক্ট করেছিলাম, তারপর থেকেই আমি তার কথা ভাবা বন্ধ করতে পারিনি। এর সঙ্গে তাদের কিছু কিউট মুহূর্ত দেখানো হয়। হানা বলে, যখনই আমি তার চোখে দেখি আমি বুঝতে পারি সে কি ভাবছে, কি অনুভব করছে। সে দুঃখিত হলে আমি দুঃখ পাই, সে খুশি হলে আমি তার আনন্দ অনুভব করি। আমরা যেখানে একসাথে যাই আমার চোখ শুধু তাকেই খুঁজে। যখন সে আমার পাশে থাকে না আমি ভাবি সে কোথায় আছে। ডাক্তার আরিন হেসে বলে, হ্যাঁ, এখনও কি বুঝোনি যে তুমি তার প্রতি প্রেম অনুভব করছো। এ ভাবতে ভাবতে হানা দৌড়ে আসে এবং সোসুকে জড়িয়ে ধরে বলে, এখন বুঝে গিয়েছি, আমি তোমাকে কিছু কনফেস করতে চাই। আমি তোমাকে পছন্দ করি। সোসুকে বলে, না, এটি সারাং। উভয় হাসতে শুরু করে এবং অবশেষে চুম্বন করে। সোসুকে মিটিং রুমে ফিরে আসে, যেখানে তাকাশি একা বসেছিল। তাকাশির কাছে ভোট বেশি থাকলেও এটি করে তার ভালো লাগেনি। তাই সে সোসুক এবং তার বাবার বরখাস্ত রোধ করেছিল। দুই ভাই একে অপরকে সরি বলে। সোসুকে তাকাশিকে সবকিছুর জন্য ধন্যবাদ জানাতে পারেনি বলে সরি বলে। দেন সোসুকে তার বাবার সঙ্গে হাসপাতাল আসে। অবশেষে সে তার বাবার হাত ধরে এবং তার বাবা বলে, তোমার কোনো দোষ নেই। তোমার ভাই থাকলে সে চাইতো না তুমি নিজেকে দোষারোপ করো। এর ফলে সবকিছু ঠিক হয়ে যায়। হানা অবশেষে লাসাভোরে নার্ভাস না হয়ে আসে এবং সবাইকে সঙ্গে নিয়ে কাজ শুরু করে। 1 বছর কেটে যায়। আরিন নিজে তার চাইল্ডহুড ট্রমার জন্য থেরাপি নিচ্ছে এবং ভালো অনুভব করছে। এরপর সোসুকে ও হানার বিবাহের দৃশ্য দেখানো হয়, যেখানে তাদের সব বন্ধু ও পরিবার উপস্থিত থাকে। কিছুক্ষণ পরে আরিনও যোগ দেয়। হিরো তাকে দেখে জিজ্ঞেস করে, আবারও কি কোইন্সিডেন্স। আরিন বলে, কোনো কোইন্সিডেন্স নয়। দেন তার হ্যান্ডব্যাগে হিরোর জিতা কিউট কিচেন দেখায়, যা নির্দেশ করে সে এখন রিলেশনশিপের জন্য প্রস্তুত। পরে হিরো আর আরিন হাত ধরে নতুন শুরুতে প্রস্তুত হয়। উভয়ই খুব খুশি। প্রথমে সোসুকের এন্ট্রি হয়, তারপর হানা আসে। তবে সে আবার নার্ভাস বোধ করছে। সোসুক তার কাছে আসে, হাত ধরে তাকে নিয়ে যায়। তারা হাসতে হাসতে সেখান থেকে চলে যায়।
এটি দেখে তাদের বন্ধুবান্ধব এবং পরিবার খুব খুশি হয়। অবশেষে তাদের চূড়ান্ত চুম্বনের সঙ্গে এই ড্রামার সুখী সমাপ্তি হয়। ড্রামাটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। দ্রুত দেখা হবে নতুন সিরিজের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন এবং বিদায়।